হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হৃদয় ভাইয়ের সাথে। তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে মেডিকেল গাণিতিক ফিজিক্সে হৃদয় ভাইয়া তোমাদেরকে পুরোটা টাইম জুড়ে যে কি ধরনের প্রশ্নগুলা তোমার মেডিকেলের জন্য কিভাবে আসতে পারে, কোনটার কি থাকতে পারে, সব ব্যাপারে নিয়ে বিস্তারিত আজকে তোমরা জানতে পারবা। তো সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও, ঠিক আছে? সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা। দেখি একটা সবাই কই? আচ্ছা, আমি একটু মেনশন দিয়ে দেই। আমি একটু পেজ এন্ড এগুলা থেকে একটু শেয়ার, তোমরাও একটু শেয়ার দিয়ে দিও সো দ্যাট সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে, ঠিক আছে? মেডিকেল ফ্রেন্ডদেরকে মেনশন দিছো, তাহলে আমরা শুরু করব ধীরে ধীরে। ওকে, 131 জন আসছে। ওকে, তো আমরা অনেকক্ষণ ওয়েট করলাম সবাই যেন আমাদের সাথে যুক্ত হতে পারে তার জন্য। সো নাও উই বিগিন, ঠিক আছে? আচ্ছা, আসো। তো প্রথমেই আমরা কি বলছি যে দেখো কি বলা হয়েছে, 16 কেজি ভরের স্থির বস্তুর উপর 4 সেকেন্ড ব্যাপী 8 নিউটন বল প্রযুক্ত হলো, বস্তুর বেগের পরিবর্তন কত? ওকে, তাহলে দেখো বস্তুর বেগের পরিবর্তন আমাকে জানতে চাইছে। সো আমরা কিন্তু আজকে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ক্লাসটা একটু লং হতে পারে বাট তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। সবাই থেকো। ওকে, তাহলে 16 কেজি ভরের স্থির বস্তুর উপর 4 সেকেন্ড ব্যাপী এত বল। আচ্ছা, তার মানে আমাকে এখানে ভর দেওয়া আছে, এমটা দেওয়া আছে, আমার এখানে টাইম দেওয়া আছে, আমাকে এখানে এফ দেওয়া আছে। বল প্রযুক্ত হলে বস্তুর বেগের পরিবর্তন কত? বেগের পরিবর্তন তার মানে ভি মাইনাস ইউ জানতে চাইছে। তাহলে এই জায়গায় আমরা জানি F ইজ ইকুয়াল টু কি? F ইজ ইকুয়াল টু এম এ, রাইট? তাহলে আমরা এখান থেকে এটাও জানি m ইজ ইকুয়াল টু, তাহলে এখান থেকে আমরা a ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি v মাইনাস ইউ বাই টি, রাইট? ওকে, ফাইন। তাহলে এই জায়গা থেকে এইভাবেও লিখতে পারি f ইনটু t ইজ ইকুয়াল টু m
ভি মাইনাস ইউ, রাইট? এটা তো আমরা জানি। এখন তুমি দেখো, তুমি যদি ভি মাইনাস ইউ বের করতে যাও তাহলে তোমাকে কি বলছে? বেগের পরিবর্তন, তার মানে ভি মাইনাস ইউ, আদি বেগ মানে শেষ বেগ মাইনাস আদি বেগ। তাহলে ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এফ ইন্টু টি ডিভাইডেড বাই এম। তাহলে এইখান থেকে কি হবে? এবার তুমি মান বসা। দেখো এগুলো আমি করলাম, তোমরা যারা একদম জিরো থেকে একদম ধরো বুঝতেছই না যে ভাইয়া এটা কি করব কিভাবে করব তাদের জন্য, বাট যারা প্রো, যারা বুঝে যাও যে ফর্মুলা অলরেডি এটা আমি জানি মাথার মধ্যে প্রসেসিং, তারা এক চান্সে করে ফেলবে যে আচ্ছা ভি মাইনাস ইউ এটা তাহলে এফ টি ডিভাইডেড বাই এম। তখন তুমি কি করলা? আমি একদম ভেঙে ভেঙে করতেছি, যারা একদমই পারবা না বা এরকম টাইপের। আচ্ছা তাহলে 8 ইন্টু 4 টি দেওয়া আছে 16, তাহলে এখানে কত হবে? 4 4 4 2 ওকে সো 2। তাহলে আমার v মাইনাস ইউ অ্যান্সার হচ্ছে কত? 2। অ্যান্সার কত? 2, রাইট? দেখছো? হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল না? হয়ে গেছে? দেখো ওকে, তাহলে এবার আমরা আসি, দেখো তারপরের ম্যাথে আমরা চলে যাব, ঠিক আছে? এখন আমরা তারপরের ম্যাথটায় আমরা চলে যাব। দেখি তোমাদের একটু কমেন্টটা ওপেন করে নেই। আচ্ছা আসো, ফিজিক্স নিয়ে যেগুলো হচ্ছে সেগুলো তোমরা মানে পারবা, মেডিকেলের যে গাণিতিক ফিজিক্স সেগুলো ভাইয়াদের একটু ক্লাসটা করো, ক্লাস করলে দেখবা ঘুরে ফিরে এই প্যাটার্নের এই ফর্মুলাগুলো দিয়েই ম্যাথগুলো আসে। সো এই ফর্মুলার এই প্যাটার্নের ম্যাথগুলো তুমি যদি একটু প্র্যাকটিস করো দেখবা তোমার মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে ম্যাক্সিমাম কিছু। একটি চাকার জড়তার ভ্রামক বলা হচ্ছে 2 কেজি মিটার স্কয়ার। কি বলছে? একটা চাকার জড়তার ভ্রামক 2 কেজি মিটার স্কয়ার, চাকাটি মিনিটে 30 বার ঘুরতেছে। তাহলে মিনিট মানে কত? এখানে 60 সেকেন্ড বোঝানো হচ্ছে, রাইট? ওকে, এর কৌণিক ভরবেগ কত? এর কৌণিক ভরবেগ কত? তাহলে ফর্মুলাটাতে চলে আসো। L ইজ ইকুয়াল টু আমরা জানি কি I ওমেগা, রাইট? I, তাহলে আমরা জড়তার ভ্রামক জানলাম 2 কেজি, তাহলে I এর মান আমরা জানি, রাইট? I ওমেগা, ফর্মুলা তো মুখস্থ রাখতেই হবে ভাইয়া, কিছু করার নাই। ওকে, তো এখন ওমেগা, এই ওমেগা ইজ ইকুয়াল টু তাহলে আমরা কি বলতে পারি বলো তো? 2 পাই n বাই টি, রাইট? 2 পাই n বাই টি, তার মানে কতবার ঘুরতেছে ডিভাইডেড বাই কত সেকেন্ডে কতবার ঘুরতেছে, n বাই টি। এবার আসো তাহলে আমরা মানগুলো বসাই। I এর জায়গায় তাহলে আমরা মান বসাবো কি? I জড়তার ভ্রামকের মানটা হচ্ছে এখানে 2 ইন্টু 2 ইন্টু পাই ইন্টু n, কতবার ঘুরতেছে? 30 বার। কত সেকেন্ডে? 60 সেকেন্ডে, সময়টা 60। তাহলে এইবার আসো 32 2 2 কাটো, তাহলে ফাইনালি থাকে কত? 2 পাই। দেখছো ফাইনালি কত থাকবে? 2 পাই। দেখছো? হ্যাঁ, ওকে, সবাই এটা পারবা না? তাহলে অ্যান্সার কত দাঁড়াচ্ছে ভাইয়া? অ্যান্সার দাঁড়াচ্ছে 2 পাই। আচ্ছা, আরেকটাতে চলে যাই আমরা। একটি কণা 1.5 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 120 বার আবর্তন করে, এর পর্যায়কাল কত? আমাকে বলছে এর পর্যায়কাল কত? 1.5 মিটার। এখন দেখো তোমাকে পর্যায়কালের জন্য তো ভাইয়া ওর পর্যায়কাল এটার জন্য কি তোমার ওর বের করতে হয়, মানে হচ্ছে যে ওর কি ব্যাসার্ধ দরকার আছে? এটা এমনিই দিছে তোমার, এমনি একটু ঝামেলা, একটু গ্যাঞ্জাম পাকাইতে, একটু তোমার কনফিউজ করতে, একটু তোমাকে কনফিউজ করতে দিছে। তো পর্যায়কাল বের করার জন্য তো ভাইয়া আমার এইটা লাগে না, এটা লাগে না, তাই না? তাহলে পর্যায়কাল কি? মানে 1 সেকেন্ডে ওর কতবার যাচ্ছে। তাহলে এখানে বলছে যে প্রতি মিনিটে 120 বার, তাহলে আমরা বলতে পারি যে দেখো ওর কি হচ্ছে যে তোমার 120 বার, তাহলে মানে পর্যায়কাল হচ্ছে একবার ঘুরতে তার কত সেকেন্ড লাগতেছে, পর্যায়কাল কত একবার ঘুরতে। তাহলে 120 বার আবর্তন করে 60 সেকেন্ডে, রাইট? 120 বার আবর্তন করে, তাহলে একবার আবর্তন করবে 60 ডিভাইডেড বাই 120, তাহলে আমার কত হবে বলো? তাহলে 0.5। এটা একদম সোজা, তাই না? একদম সোজা 0.5 সেকেন্ড হবে ওর আবর্তনকাল।
তাই না? কারণ ও 120 বার ঘুরতেছে কত 60 সেকেন্ডে, মানে 1 মিনিটে বলছে। তাহলে আমাকে বলতে হচ্ছে যে 1 মিনিটে তাহলে ও মানে একটা ঘুরতে, একটা ঘূর্ণন তার কত সেকেন্ড লাগবে, তার মানে তার পর্যায়কালটা কত। তাহলে আমি দেখলাম 0.15, এটা একদম সোজা, হাফ। হ্যাঁ, ওকে, ম্যাথ রিলেটেড একটু সময় লাগে বুঝতে, এখনো যদি এই অবস্থা হয় তোমাদের। আচ্ছা ঠিক আছে, আমি আস্তে আস্তেই বুঝাচ্ছি, সমস্যা নাই, আস্তে আস্তেই বুঝাচ্ছি, ঠিক আছে? ওকে, এটা তো সহজ, এটা তো ইজিলি বুঝতে পারছো, এইটা ইজিলি বুঝতে পারছো না সবাই? বলো তো, এটা নিয়ে কারো ডাউট নাই, তাই না? এটা নিয়ে ডাউট নাই। এইবার আসো, এই প্যাটার্নের ম্যাথ ভাইয়া প্রচুর আসে, প্রচুর এসে থাকে, এই প্যাটার্নের ম্যাথ প্রচুর এসে থাকে। এটা দেখো কি বলছে, 30 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ 36 কিলোমিটার পার আওয়ার বৃদ্ধি পাবে, এইটা বলছে। তাহলে কি বলছে যে এত ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ এত হবে, এত বৃদ্ধি পাবে। আচ্ছা, বেগ বৃদ্ধি পাবে, তার মানে এখান থেকে আমরা ওর 1 মিনিটে বেগ এত বৃদ্ধি পাবে, তার মানে আমি ত্বরণ বের করতে পারবো, কারণ আমরা জানি a = v/t। ওকে, তো আমি এখান থেকে যদি আগে ওর বেগটাকে কিলোমিটার পার আওয়ার, তো আমাকে এটা নিতে হবে কিসে? আমাকে এটা নিতে হবে মিটার পার আওয়ারে নিতে হবে, মিটার পার সেকেন্ডে নিতে হবে। তো আমি কি করব, মিটার পার সেকেন্ড। আচ্ছা 36 কিলোমিটার, এইটাকে যদি আমি মিটার পার সেকেন্ডে নেই, কিলোমিটার থেকে মিটারে নাও, তাহলে 36 এর সাথে 1000 গুণ দিব, 36 এর সাথে আমরা 1000 গুণ দিব, তাহলে 36,000 মিটার ডিভাইডেড বাই, এইটাকে আমরা যদি কি করব, আওয়ারটাকে সেকেন্ডে নাও, 1 ঘন্টাকে সেকেন্ডে নাও, কত 1 আওয়ার, 1 আওয়ার = 60 × 60 সেকেন্ড, তাই না? 60 মিনিট, আবার প্রতি মিনিট 60 সেকেন্ড, তাহলে 60 × 60, দ্যাট মিন্স 3600 সেকেন্ড। তাহলে আমি এবার এটাকে 1 ঘন্টাটাকে সেকেন্ডে নিলাম। ওকে, তো এরপরে যদি আমি বলি 0 0 কাটো, 0 0 কাটো, 36, এখানে 36, 10, কত 10, তাহলে আমরা লিখব 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? 10 মিটার পার সেকেন্ড। ওকে, দেখো এবার তাহলে এইটা তুমি পেয়ে গেছো 10। এখন তাহলে আমাকে বলছে যে কত বল প্রয়োগ করলে 1 মিনিটে ওর বেগ এত হবে, কত বল। তাহলে F = আমরা কি বলি, m a, রাইট? ওকে, তাহলে এবার m কত ভাইয়া 30, আমার v কত বের হইছে 10, সময় কত 60 সেকেন্ড, তাই না? 60 সেকেন্ড বলছে 1 সেকেন্ডে এত বেগ, তাহলে বেগের জায়গায় 10 বসাইলা, 10 পাইছি, এটা হচ্ছে v, এটা হচ্ছে v। সেকেন্ড মিনিটে মানে 1 মিনিট মানে 60 সেকেন্ড, এটা দিলাম, তাহলে 32 2 5 10 হইছে? পারবা না? হ্যাঁ পারবা, গুড। এই বলো, কারো কোনো সমস্যা আছে এতটুকু পর্যন্ত? হ্যাঁ, ওকে, এইটা পারছো। এবার আসো 10 গ্রাম ভরের, আমরা এক একটা যে প্রশ্ন করছি দেখবা প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্ন, আমি কিন্তু একই প্যাটার্ন বারবার করাচ্ছি না, কারণ দরকার নাই। তোমাকে প্রত্যেকটা ম্যাথের প্যাটার্ন আমি করাই দেবো, যে এই প্যাটার্নের আসতেও পারে বা এইগুলো মেডিকেলে আসার মতো, তো ওই প্যাটার্নগুলো আমি করাই দিচ্ছি, বাকিটা ইনশাল্লাহ তোমরা তো পারবা। 10 গ্রাম ভরের প্রশ্নটা দেখো কি বলছে। হ্যাঁ, আচ্ছা, 10 গ্রাম ভরের একটি বুলেট 6 কেজি ভরের একটি বন্দুক থেকে, বন্দুকের ভর 6 কেজি, 300 মিটার পার সেকেন্ড বেগে, হ্যাঁ 300 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত হলে বন্দুকটির পশ্চাৎ বেগ কত হবে? কি বলছি, বন্দুকটার পশ্চাৎ বেগ কত হবে, এই ফর্মুলাটা, রাইট? হ্যাঁ, তাহলে এখন তুমি দেখো আমাদের ফর্মুলার এইখানে কি, এটা কি, ওই যে পশ্চাৎ বেগ, এটার ফর্মুলা কি হয়,
mv minus mv is equal to small m small v. Minus capital mv into is equal to small m into small v. এইটা তো এখন এই যে 10 গ্রাম ভর, 10 গ্রাম ভরের এই জায়গাটাতে কি আছে? এই 10 গ্রাম ভর, এইখানে এটাকে দিব ছোট হাতের m। কি বলবো? ছোট হাতের m। এরপরে দেখো এই যে বন্দুকের, এটাকে বড় হাতের, হ্যাঁ, ক্যাপিটাল M। আচ্ছা, এন্ড বন্দুকের পশ্চাৎ বেগ এটা তো তুমি জানো না, তার মানে ক্যাপিটাল ভিটা বের করতে হবে আমাকে। আর ওইদিকে আমরা জানি এটার গুলির বেগ, গুলির ভর তো আমরা স্মল m, গুলির বেগ হচ্ছে স্মল v। আচ্ছা, তারপরে যদি এবার আমরা এখান থেকে যাই, ম্যাথে যাই, মাইনাস কিন্তু আছে, মাইনাস কিন্তু আমরা রাখছি, রাইট? এবার তুমি আগে এই গ্রামটাকে কেজিতে নিয়ে নিবা। কি করবা? 10 গ্রাম এটাকে কেজিতে নিলে ওকে 1000 দিয়ে আমরা ভাগ দিব, রাইট? 1000, তাহলে এখানে কি হবে? 0 0 কাটলাম, তাহলে 0.01, 0.01 কেজি। আগে কেজিতে নিয়ে নিব, কারণ আমার সবগুলো কেজিতে আছে, তাই না? তাহলে আমি কেজি কেজি হিসাব করা সুবিধা, তাহলে আমি আগে কেজিতে নিয়ে নিব। তাহলে এখন এইটা থেকে আমি যদি এবার মানগুলো বসাই, আসো আমরা মান বসাবো। প্রথমে মাইনাস এম, তাহলে মাইনাসটা থাকুক, মাইনাস আছে। এমটা কি? বন্দুকের ভর, বন্দুকের ভর কত? 6। আচ্ছা, 6 কেজি, 6 কেজি ইন্টু ভি, তাহলে ভিটা আমি রেখে দিই বড় করে, এটাই তো আমাকে বের করতে হবে। স্মল এম স্মল ভি, হ্যাঁ, তোমরা আরো ফাস্ট করে ফেলবা, কারণ ভাইয়া তো বুঝাচ্ছি তোমাদেরকে, তোমরা আরো ধুমধাম ফাস্ট করে ফেলবা, এত কিছু করার দরকার নেই। আচ্ছা, তাহলে এম ভি তোমরা দেখলা এখানে এটা কত? 0.01, 0.01 ইন্টু এখানে গুলির বেগ কত? 300 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এবার আমরা কি করব? এখানে ভিটা থাকলো, ভি ইজ ইকুয়াল টু 0.01 ইন্টু 300 ডিভাইডেড বাই, আমার নিচে 6 চলে গেল, আর মাইনাসটা ওই পাশে দিয়ে দাও, মাইনাসটা ওই পাশে চলে গেল। আচ্ছা, থাকুক। এবার এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমার এইখানে কি আসবে দেখো তো? 300 কে 6 দিয়ে করলে কত হয়? 50, 50, তাই না? 50 ইন্টু 6 300 হয়। ওকে, তাহলে 50 ইন্টু 0.01 যদি আমরা করি, তাহলে কি আসবে বলো? 50 ইন্টু 0.01, তাহলে আমার আসবে অ্যান্সার মাইনাস 0.5। ওকে, মাইনাস 0.5 হবে আমার অ্যান্সার। দেখছো? তাহলে এইটা 0.5 মিটার পার সেকেন্ড। ওকে, এই গেল, তাহলে এইটা আমার এখানে অ্যান্সার মাইনাস 0.5 মিটার পার সেকেন্ড। দেখছো? তো এটা দেখো মাইনাস কিন্তু থাকবে, কেন কেন? পশ্চাৎ বেগ বলছে না, তাহলে উল্টা দিকে, মানে উল্টা দিকে যাচ্ছে না, তাহলে মাইনাস থাকবে, এটা খেয়াল রাখবা, মাইনাসটা কিন্তু হইতে হবে। হ্যাঁ, অনেক সময় দেখা গেল 0.5 আছে অপশনে, আবার মাইনাস 0.5 আছে, তুমি 0.5 দেখে দাগায় দিলা, নো, আগে খেয়াল করবা আমার কোনটা আছে কোনটা নাই। আচ্ছা, একটি চাকার ভর খেয়াল করি আমরা, একটি চাকার ভর 10 কেজি এবং চক্রগতির ব্যাসার্ধ 0.5 মিটার, এর জড়তার ভ্রামক কত? তাহলে আমরা জানি I is equal to mk স্কয়ার, জড়তার ভ্রামকের ফর্মুলা, তাই না? আচ্ছা, তাহলে এই জায়গায় দেখো ওর ভর কত? 10। ফর্মুলা, মেডিকেলের ফিজিক্স, গাণিতিক যে ফিজিক্স, সেই জায়গায় আসলে ফর্মুলা দিলেই সব কিছু এসে যায়, ফর্মুলার উপরে সব, ফর্মুলার উপরেই সব, বুঝছো? তাহলে দেখো mk স্কয়ার, তাহলে এখন k কত? 0. এটার জায়গায় 5 স্কয়ার দাও। ওকে, ফাইন। তাহলে এবার 10 ইন্টু 0.5 স্কয়ার, তাহলে এটা 0.5 স্কয়ার, তার মানে কি হবে? এটা হচ্ছে 2.5 না, 0.25, তাই না? স্কয়ার করলে দেখবা 0.55 কত? 25, আর দশমিক আছে না, তাহলে 22টা ঘরের আগে দশমিক, তাহলে মোট 0.25 এসে যাবে, 25 এর আগে পয়েন্ট এসে যাবে, এগুলো তো জানো। আচ্ছা, 10 ইন্টু 2.25 কত? তাহলে এই যে 10 এর সাথে 0.25, তাহলে দশমিক, মানে 0.25 এর সাথে যদি 10 গুণ করো, তাহলে দশমিকটা এক ঘর ডানে চলে যাবে না? এগুলো তো পড়েছো বাচ্চাকালের, তাহলে পয়েন্টটা এক ঘর ডানে চলে যাবে, তাহলে 2.5 মুখে মুখে এটা হয়ে যাবে। মানে তুমি যদি এতটুকু আসতে পারো, এখান থেকে এখানে আসা কোনো ব্যাপার না, তাহলে এটা 2.5, তাহলে আমাদের অ্যান্সার কত? 2.5। ওকে, ওকে, হ্যাঁ, আচ্ছা, সবাই পারছো? গুড, ভেরি গুড, 2.5 পারছো।
এবার আসো কি বলছি, একটি চাকার জড়তার ভ্রামক এত, জড়তার ভ্রামক আমাকে বলে দিছে এত, চাকাটি কৌণিক ত্বরণ কত, এত। আচ্ছা, এখন এই জায়গায় এত সৃষ্টি করতে কত মানের টর্ক, এখানে টর্ক জানতে চাইছে আমাকে। ওকে, টর্ক, তাহলে টাউ, টাউ ইজ ইকুয়াল টু কি, টাউ ইজ ইকুয়াল টু কি আমরা বলি আই আলফা, রাইট? এই ফর্মুলা তো আমরা জানি, টাউ ইজ ইকুয়াল টু কি আই আলফা। তাহলে এখন তুমি যদি টাউ ইজ ইকুয়াল টু আই আলফা দাও টর্কের ক্ষেত্রে, তাহলে এই জায়গায় দেখো আই এর মান কত, 0.25, 0.25 ইনটু আলফা। এইবার আসো আলফা কত, 2 রেডিয়ান, 2। তাহলে আমার এইখানে কত, 0.25 ইনটু 2, তাহলে এখানে আমার হচ্ছে এটা 0.5, 0.5। এটা একদম সোজা, দেখছো? জাস্ট ফর্মুলা বসালাম, তাহলে আমার হয়ে গেল, আর কিছুই না, তাই না? ওকে, ডান, ভেরি গুড। ওকে, এইবার আসো কি বলছে, হাত ঘড়ির মিনিটের কাটার কৌণিক বেগ কত? হাত ঘড়ির মিনিটের কাটার কৌণিক বেগ কত? ঠিক আছে, মিনিটের ওকে, আচ্ছা, এখন মিনিটের কাটার কৌণিক বেগ যদি আমরা বলি, তাহলে আমরা কৌণিক বেগ ইজ ইকুয়াল টু কি, 2 পাই বাই টি, রাইট? 2 পাই ডিভাইডেড বাই টি। গুড, তাহলে আমরা 2 পাই ডিভাইডেড বাই টি। এখন মিনিটের কাটার জন্য আমরা কি বলি বলো তো, 60 মিনিট, 60 মিনিটের জন্য পর্যায়কাল কত হবে, 60 সেকেন্ড, তাই না? 60 সেকেন্ড, 60 ইনটু 60, বুঝো তো? একটা মিনিটের কাটা কি হয়, যখন ঘুরে ও 60টা ঘর ঘুরে, আর একটা মিনিটের কাটার জন্য কয়টা সেকেন্ডের কাটা ঘুরে, 60টা সেকেন্ডের কাটা ঘুরে। তাহলে 2 পাই ডিভাইডেড বাই 60 ইনটু 60, তাহলে এইখানে যদি 30 কাটাকাটি করো, তাহলে পাই ডিভাইডেড বাই 1800, পাই ডিভাইডেড বাই 1800। ঠিক আছে, তাহলে অ্যানসারটা কি, পাই ডিভাইডেড বাই 1800, পাই ডিভাইডেড বাই 1800, এটা হচ্ছে অ্যানসার। ওকে, 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 গুড, হয়ে গেছে। এবার আসো, তাহলে একটি কণা তোমার হচ্ছে বলছেন 1.5 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে, সে কি বলছে, বৃত্তাকার পথে প্রতি মিনিটে 120 বার আবর্তন করে। ওকে, এর রৈখিক বেগ, এটা রৈখিক হবে, এই তো রৈখিক বেগ কত? তাহলে আমরা এখন যদি বলি রৈখিক বেগ, তাহলে v ইজ ইকুয়াল টু ওমেগা আর, v ইজ ইকুয়াল টু ওমেগা আর। তাহলে এই জায়গায় v ইজ ইকুয়াল টু যেহেতু ওমেগা আর বলছে, তাহলে আমার এখানে দেখো ওমেগা 2 পাই ডিভাইডেড বাই টি ইনটু আর, ঠিক আছে, 2 পাই ডিভাইডেড বাই টি ইনটু আর। আচ্ছা, তো এখন এইখান থেকে আমরা কি জানবো, v ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি ইনটু যদি r হয়, তাহলে এখন তুমি একটু চিন্তা করো, 2 পাই n হবে, n টা আছে, তাহলে 2 পাই ইনটু n কত, এখানে প্রতি মিনিটে 120 বার করতেছে, 120 বাই 60 ইনটু r, r এর এইখানে কত ব্যাসার্ধ 1.5 মিটার, ঠিক আছে, v ইজ ইকুয়াল টু তাহলে 62, তাহলে 2 পাই ইনটু 2 মানে 4 পাই ইনটু 1.5। ওকে, তাহলে কত, 4 পাই ইনটু 1.5, তাই না? গুড, তাহলে এটা অ্যান্সার কত হবে ভাইয়া, 6 পাই। 4 ইনটু 1.5 কত ভাইয়া জানো?
4 এর সাথে 1.5 গুণ করলে এটা কত হবে 6, তাহলে ইজ ইকুয়াল টু 6 পাই। দেখছো, তাহলে এই যে v ইজ ইকুয়াল টু ওমেগা r, এই ওমেগা থেকেই ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই n বাই t, তো এটা আমরা করলাম, করার পরে আমার এটা আসলো। তো আমি কিন্তু দেখো ফর্মুলাগুলো কিন্তু আমার একদম ফিক্সড, এই কমন ফর্মুলাগুলো থেকে, ছোট ছোট ফর্মুলাগুলো থেকে আমাদের ম্যাথ আসে, এবং আমরা যদি ওই ম্যাথগুলো মানে কমপ্লিট করতে পারি তাহলে আমাদের জন্য ভালো, না হলে আমাদের জন্য কষ্ট, তাই না? ওকে, তাহলে আমাদের জন্য কষ্ট হয়ে যাবে। আচ্ছা, তো এইবার আসো আমরা পরের প্রশ্নটাতে যাই। পরের প্রশ্নটাতে যাই। তো আমাদের কি বলছেন দেখো, এখানে আমাদেরকে বলছে ওকে, এত সমদ্রুতিতে চলমান কোন গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ এত যদি হয়, কেন্দ্রমুখী ত্বরণ এত হলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? ওকে, ঠিক আছে, বৃত্তাকার পথে 72 কিলোমিটার পার আওয়ার সমদ্রুতিতে চলমান, তাহলে এই যে বৃত্তাকার পথে এত দ্রুতিতে চলমান, তাহলে এই আওয়ারটাকে, কিলোমিটার আওয়ারটাকে আগে আমরা সহজ করে নিব, মিটার পার সেকেন্ডে নিয়ে নিব। তাহলে কিলোমিটার 72 ইন্টু 1000 ডিভাইডেড বাই কত, তাহলে এইখানে আওয়ারটাকে সেকেন্ডে নিলে 3600 সেকেন্ড, এটা তো মিটারে নিয়ে নিলাম, ঠিক আছে, 0 0 কাটাকাটি, 0 0 কাটাকাটি, 36 2, তাহলে 2 ইন্টু 10 20, কত হলো 20, তাহলে এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ওকে, 20 মিটার পার সেকেন্ড। এখন এরপরে যদি আমরা বলি চলমান কোন গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে এটা বলছে কেন্দ্রমুখী ত্বরণ। আচ্ছা, তাহলে তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, এই যে আমরা যদি বলি কেন্দ্রমুখী ত্বরণের এখান থেকে ফর্মুলাটা কি, a ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। a ইজ ইকুয়াল টু কি ফর্মুলা মনে আছে? এই ফর্মুলাটা ওই যে আমরা পড়েছিলাম f ইজ ইকুয়াল টু mv স্কয়ার বাই r, তো ওইখান থেকে আমরা বলতে পারি a ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই r কেন্দ্রমুখী ত্বরণের ক্ষেত্রে। তাহলে তুমি এখানে বলতেই পারো a এর মান দেওয়া আছে, এই যে a এটা দেওয়া আছে, আর তোমাকে ভিটাও দেওয়া আছে, ভি হচ্ছে 20, তাহলে r এর মান বের করবা, তাহলে r ইজ ইকুয়াল টু ভি স্কয়ার, তাহলে v কত 20 ইন্টু 20 ডিভাইডেড বাই a কত এখানে আমার বলে দিছে 1, তাহলে 40, ঠিক আছে। এই সরি 40 400, আমি কি বলি 400 সরি 400, ওকে 400 মানে ক্যালকুলেশন ভুল, তাহলে 400, তাহলে 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 1 তো এখানে, তাহলে 400, ওকে, আমার মনের ভুল, ঠিক আছে। ওকে, এবার আসো তাহলে এর পরের প্রশ্নে যাই, এটা একদম ইজি ছিল, পারবা সবাই, 400 সবারই অ্যান্সার আসছে মোটামুটি, ভেরি গুড। একটি বন্দুকের গুলি কোন দেয়ালের মধ্যে এত মিটার প্রবেশ করার পর, এই যে এই প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট, অনেক কমনলি আসে, যে একটা বন্দুকের গুলি দেয়ালে এতটুকু প্রবেশ করার পর ওর বেগ অর্ধেক হারাই ফেলছে, বেগ অর্ধেক কমে গেছে আগের থেকে। এখন বলছে গুলিটি দেয়ালের মধ্যে আর কত দূর প্রবেশ করবে, তাহলে আমি যদি এইটার একটা ভেরি ইজি শর্টকাট, এই যখন অর্ধেক বেগ হারায় সেক্ষেত্রে তোমার শর্টকাটটা কি একটু খেয়াল করো, অর্ধেক বেগ হারালে ফর্মুলা হচ্ছে x ইজ ইকুয়াল টু h ডিভাইডেড বাই 3, হ্যাঁ 3 দিয়ে, যেই দূরত্বটা দেওয়া আছে এটা 3 দিয়ে ভাগ দিবা, সহজ কথা। তাহলে আমরা এখান থেকে কি পাবো, x ইজ ইকুয়াল টু 0.08 ডিভাইডেড বাই 3, তাহলে আমার এখান থেকে আমরা পাচ্ছি 0.026, এরকম একটা মান আসে, ঠিক আছে, হ্যাঁ ওকে। আচ্ছা, সবাই বুঝছো এটা?
এইবার আসো ভৌত জগৎ চ্যাপ্টার থেকে একটা ম্যাথ করাবো তোমাদেরকে। কি? ভৌত জগৎ থেকে একটা ম্যাথ। হ্যাঁ, ভৌত জগৎ এই চ্যাপ্টার থেকে ধরো এরকম এই যে সিলিন্ডারের এগুলা নিয়ে আমাদের টুকিটাকি প্রশ্ন আসতে পারে। বলছি কি, একটা সিলিন্ডারের দৈর্ঘ্য বলে দিচ্ছে 7/22 মিটার। ওকে ফাইন। যদি উহার আয়তন 4 মিটার কিউব হয় তাহলে উহার ব্যাস কত হবে? ব্যাস বলে দিছে। ওকে, তাহলে আমরা আগে আয়তনের ফর্মুলা জানি। একটা সিলিন্ডারের আয়তনের ফর্মুলাটা মনে আছে? বলতো পাই আর স্কয়ার এল। সিলিন্ডারের একটা ফর্মুলা কি? সিলিন্ডারের আয়তনের ফর্মুলা হচ্ছে ভাইয়া পাই আর স্কয়ার এল, রাইট? এখন এখান থেকে যদি আমরা একটু, ওর আয়তন তো আমাকে দেওয়াই আছে 4, তো মান বসাও 4 = পাই, পাই এর জায়গায় পাই থাকুক, আর তুমি জানো না মানে ব্যাসার্ধ তুমি জানো না, ব্যাসার্ধটাই বের করতে হবে, কারণ আমরা জানি ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস পেয়ে যাব। ওকে, সো আমি আর স্কয়ার রাখি, এল কত বলছে? 7/22। ওকে থাকুক এরকম। এবার আমাকে আর স্কয়ার মানে এটাকে এই পাশে রেখে বাকি সব এই দিকে নিয়ে যাই, বাকি সব এই পাশে নিয়ে যাব। তবে আচ্ছা নিয়ে যাই আগে আর স্কয়ার, তাহলে তোমার এই দিক দিয়ে যাবে কি 24 × 22 / 7 পাই, তাই না? হ্যাঁ ওকে, ওটা নিচে এটা উপরে এভাবে তো থাকবে। এখন তুমি একটু জিনিস খেয়াল করো, এই পাই = আমরা কি লিখতে পারি? আমরা জানি পাই = 22/7। দেখো তোমাকে কিভাবে প্রশ্ন আসতে পারে, তো পাই = কি যে 22/7, এইটা তোমাকে জানতে হবে। তাহলে আমরা এই জায়গা থেকে পাই = 22/7, তাহলে 4 × 22, এখানে 7 রাখো, ইন্টু পাই, পাই তো 22/7, তাহলে এখানে 22, 7টা উপরে চলে গেল। হ্যাঁ, পাই এর মানটা আমি বসানোর পরে এভাবে হয়ে গেল। তাহলে এখানে 7 7 কাটা, 22 কাটা 4, তাহলে আর স্কয়ার = 4। হ্যাঁ, আর স্কয়ার = 4, তাহলে আর = 2, তাহলে আমার ডায়ামিটার ডি = 2 × r, দ্যাট মিন্স 4, তাই না? ডায়ামিটার কি? ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে 4। দেখছো, তাহলে এই প্যাটার্নেও আমাদের ম্যাথটা হয়ে যাবে, তাই না? হ্যাঁ দেখছো, ওকে ওকে। এইবার আসো এইখান থেকে আমরা যেটা বলবো, একটি দণ্ডের এই প্যাটার্নটা অনেক জায়গায় আসে। হ্যাঁ, এই যে তোমার পরিমাপের শতকরা ত্রুটি এটা কত হবে, এই জিনিসগুলা আসে। আচ্ছা, তো আমাকে আগে বলছে একটি দণ্ডের পরিমাপকৃত দৈর্ঘ্য 10, পরিমাপ করা হয়েছে 10, প্রকৃত মান 10.4, প্রকৃত মান 10.4 মানে অ্যাকচুয়ালি। আচ্ছা, পরিমাপের শতকরা ত্রুটি কত? তার মানে এখানে তো ভুল হয়েছে, বুঝতেই পারতেছো যে যেহেতু আমার প্রকৃত মানটা বেশি আর পরিমাপের মানটা কম, তাহলে আমরা এই জায়গা থেকে আমরা যেটা বলবো যে দেখো ওর ত্রুটির ব্যাপারটা যদি বলি, ত্রুটি = প্রকৃত মান মাইনাস তোমার কি এই যে পরিমাপকৃত মান। তাহলে এই পয়েন্টে আমরা যদি বলি প্রকৃত মান কত? 10.4 মাইনাস পরিমাপকৃত মান 10, তাহলে 0.4, ঠিক আছে? 10.4 মাইনাস 10, তাহলে এখানে 0.4, এটা হচ্ছে ত্রুটি। এখন যখন আমাকে শতকরায় বের করতে বলবে, তাহলে শতকরায় ফর্মুলা কি? দেখো শতকরা ত্রুটি ফর্মুলা = ত্রুটি ডিভাইডেড বাই * 100। তাহলে এখানে ত্রুটি কত? ত্রুটি হচ্ছে 0.4 ডিভাইডেড বাই প্রকৃত মান কত? 10.4। ওকে, 10.4 প্রকৃত মান ইনটু 100। ওকে, ইনটু 100। তাহলে এখানে 10.4 এই জিনিসগুলা, তাহলে আলটিমেটলি এখানে কত আসবে? এটা একটা দশমিক এরা কাটাকাটি হয়ে যাবে, সো তোমার আলটিমেটলি এখানে থাকবে 400 ডিভাইডেড বাই 104, লেখা যায়
400 ডিভাইডেড বাই 104। সো 400 ডিভাইডেড বাই 104 তুমি দেখবা কত, 4 তো হবে না, 400 কে 104 দিয়ে ভাগ দিলে 4 হয় না, 4 এর থেকে একটু কম, তার মানে 3.9 সামথিং এরকম একটা কিছু আসবে, মানে 4 এর থেকে একটু কম। যেহেতু 400 ডিভাইডেড বাই 100 দিলে 4 আসতো, বাট এখানে তো 104 একটু বেশি আছে, সো ওর মানটা 4 এর থেকে একটু কম হবে, 3.9 এরকম সামথিং, ঠিক আছে? হ্যাঁ, ওকে, 3.9 মানে 4 হবে না, একদম হুবহু 4 হবে না, মানে বলতে পারো এরকম। ওকে, ঠিক আছে, এই এটা ক্লিয়ার? তাহলে 0.4 বা এর কাছাকাছি এরকম একটা মান আমরা ওকে বলতে পারি। আচ্ছা, ঠিক আছে, ওকে। এইবার আসো, এই ধরনের ম্যাথ তোমাদের এটা দিবে না, এটা তোমাদের দিবে না, আজাইরা ম্যাথ তোমাদের করাবো না, আজাইরা ম্যাথ করায় লাভ নাই তোমাদের। এইবার এইটা থেকে, এই যে ভেক্টরের এই জায়গা থেকে আমাদের এবার মেইন জিনিস, ঠিক আছে, মেইন জিনিস যে কত কোণে আমার ছাতা ধরতে হবে, এই জিনিস। হ্যাঁ, এটা খুব আসে ভাইয়া, খুব আসে, খুব আসে, খুব আসে। হ্যাঁ, দেখো, এই সবাই মনোযোগ দাও, এই যে জায়গাগুলা ভেক্টরের এই পয়েন্টগুলা থেকে বেশি আসে, সো এগুলাই মেইনলি করাবো। দেখো, 2 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ে যাবার সময় একজন লোক এত বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো, বৃষ্টি হতে রক্ষা পেতে তাকে কত ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে? তাহলে এটা ফর্মুলা কি? tan থিটা ইজ ইকুয়াল টু, আমি অলওয়েজ বলি, মানুষ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই। তার মানে সব সময় উপরে কে থাকবে? মানুষ থাকবে। তাহলে এটা কি? মানুষের বেগ ডিভাইডেড বাই তোমার হচ্ছে বৃষ্টির বেগ। ঠিক আছে, এই মানুষের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ। তাহলে এত বেগে দৌড়ে যাওয়ার সময় একজন লোক এত বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো, হ্যাঁ, বৃষ্টি হতে রক্ষা পেতে। তাহলে এখন দেখো, একজন লোক কত বেগে যাচ্ছে? 2, তার বেগ কত? 2, এরপরে বলছে এত বেগে লম্ব, বৃষ্টি হচ্ছে 3। ওকে, বৃষ্টি হচ্ছে 3। তাহলে এইখানে তার অ্যাঙ্গেল কত হবে বলো তো? তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2/3 এরকম। এখন তো এটা এখানে ভাগ যাচ্ছে না, ভাগ ধরো এমন হইতো আজকে 2/2, ধরো এখানে যদি 1 হইতো, tan থিটা ধরো এমন হইলো tan থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে থিটা ইজ ইকুয়াল টু তখন কত হইতো? 45 ডিগ্রি। আমরা জানি tan 45 ডিগ্রির মান 1, রাইট? হ্যাঁ, এরকম tan 60 ডিগ্রির মান √3, এরকম আমরা জানি এগুলা, তো ওই মানগুলো তখন বসাই দিলেই পারতা। তো এখানে যেহেতু কোনো মান আসতেছে না, তো আমরা tan ইনভার্স 2/3, তাহলে মানুষের বেগ ডিভাইডেড বাই আমার বৃষ্টির বেগ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, সবাই দেখো ঠিক সবার? হ্যাঁ, গুড, বলছো tan ইনভার্স 2/3, গুড গুড। ওকে, দুটি ভেক্টর রাশির প্রত্যেকটির মান 7, এরা পরস্পর 120 ডিগ্রি কোণে থেকে একই সাথে কোন বিন্দুতে ক্রিয়াশীল, এদের লব্ধির মান কত হবে? হ্যাঁ, ওকে, লব্ধির মান কত হবে? তো এই জায়গায় তোমাদের একটা মজার ব্যাপার বলি, ধরো, হ্যাঁ, তোমাদের একটা বলি যে দুটি ভেক্টর রাশি প্রত্যেকটির মান যদি ধরো p ইজ ইকুয়াল টু q যদি হয়, এরকম যদি হয় p ইজ ইকুয়াল টু q এবং আলফার মান যদি তাহলে 120 ডিগ্রি হয়, ইন দ্যাট কেস p ইজ ইকুয়াল টু q ইজ ইকুয়াল টু r। বুঝছো? তার মানে দুটি ভেক্টর ওরা যদি পরস্পর সমান হয় ওদের মান, এবং তারা যদি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তাহলে প্রত্যেকটি ভেক্টর তাদের লব্ধি ভেক্টরের সমান। তাহলে আমি
বলতেই পারি, তাহলে এখানে আমার অঙ্কই করা লাগতেছে না, তাহলে এদের লব্ধির মান কত হবে, যেহেতু p ইজ ইকুয়াল টু কিউ, তার মানে ইজ ইকুয়াল টু r, কারণ অ্যাঙ্গেল আবার 120 ডিগ্রি, সো r এর সমান হবে, সো r ইজ ইকুয়াল টু 7, r ইজ ইকুয়াল টু 7ই হবে। ঠিক আছে, ওকে, এটা গেল, হ্যাঁ, একদম ইজি। আচ্ছা, এবার আসো তারপরে দুটি দিক রাশির প্রত্যেকটির মান 10 একক এবং মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে লব্ধি কত? আচ্ছা, এই একদম কমন ভেক্টরের সামান্তরিকের ফর্মুলা, তাহলে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা, 2pq cos আলফা। ঠিক আছে, তো এইটা এখন এই জায়গা থেকে তুমি যদি বলো রুট ওভার, তাহলে আমরা এখানে পি প্রত্যেকটার মান 10 করে দেওয়া আছে, তাহলে 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু cos আলফা। তাহলে cos আলফা কি? cos আলফায় আমরা কি বলবো? cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মান 0, তাই না? এটা তো জানো। cos 0 ডিগ্রির মান 1, cos 90 ডিগ্রির মান 0, তাহলে ওইটা ওই পুরাটাই তো 0, তাহলে আমার এখানে থাকতেছে কি 100 প্লাস 100, কারণ এই মানটা তো 0 আলটিমেটলি, তাই না? তাহলে রুট ওভার 200, রুট ওভার 200। ঠিক আছে, দ্যাটস ইট। সবাই গুড। তাহলে রুট ওভার 200, তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি একটু দেখো। রুট ওভার 200 কে আবার আমরা লিখতে পারি এভাবে, 100 রুট ওভার 100 ইনটু 2 লেখা যায়, লেখা যায়। তখন রুট ওভার 100 কে আবার কি লেখা যায় বলো? এটাকে ভাঙো, তখন তোমাদেরকে ভেঙেও দিতে পারে, তখন তোমরা এই ভিতরে ভাঙবা, এমন ভাবে ভাঙবা যে একটা সংখ্যাকে রুট করা যায়। তো রুট ওভার 100 কে তো রুট করা যায়, তাহলে কত হবে 10, আর রুট ওভার 2 কে তো আর কিছু করা যাচ্ছে না, তাহলে রুট 2 রেখে দাও, তাহলে 10 রুট 2, 10 রুট ওভার 2। ঠিক আছে, আচ্ছা গুড। এইবার আসো তারপরে একটি নদীতে, খেয়াল করো, একটি নদীতে স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার এবং একটি নৌকার বেগ এত 10 কিলোমিটার পার আওয়ার। স্রোতের সাথে কত ডিগ্রি কোণ করে নৌকা চললে নৌকাটি অপর পারে সোজাসুজি পৌঁছাবে? হ্যাঁ, অপর পারে সোজাসুজি পৌঁছাবে কিভাবে? ওকে, তাহলে আমরা এই জায়গাটায় আসি। দেখো কি বলছে, একটি নদীতে স্রোতের বেগ এত, তাহলে আমরা ফর্মুলা জানি এটার, cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস ভি বাই ইউ, মাইনাস ভি বাই ইউ। তাহলে এখানে কি তোমার স্রোতের বেগটা কোথায় থাকবে বলো? এই স্রোতের বেগ, তাহলে দেখো এইখানে আমার হচ্ছে যে স্রোতের বেগটা হচ্ছে ভি আর নৌকার বেগ কি ইউ, এটা আমরা জানি। তাহলে এইখানে তুমি যখন মান বসাবা তাহলে স্রোতের বেগ হচ্ছে 5 আর নৌকার বেগ বলা আছে 10, তাহলে এই হাফ, তাহলে মাইনাস হাফ। তাহলে cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। তাহলে এইখান থেকে আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি, আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। ওকে, মনে রাখবে এটা, আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। এবার আসো দুটি ভেক্টর এ ও বি এর মান যথাক্রমে, দুটি ভেক্টর এ ও বি এর মান যথাক্রমে 5 ও 6 একক। এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হলে এ ইন্টু বি এর মান কত? ওকে, এ ইন্টু বি এর মান কত? তাহলে এটা তো একদম সহজ, এদের মধ্যবর্তী কোণ, তাহলে এ ক্রস বি তোমরা জানো কি, এ বি সাইন থিটা, রাইট? এ বি, ওকে, সাইন থিটা। ওকে, তাহলে এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা। তাহলে এখন এই পয়েন্টে আমরা কি বলবো? এ বি সাইন থিটা। তাহলে এ এর জন্য এখানে মান কত? এই যে ওর মান বলে দিছে 5 ইন্টু 6 ইন্টু সাইন থিটা, তাহলে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। তাহলে কত হবে বলো? তাহলে কত হবে? গুড, 50 রুট, এই এক একজনের এক একটা এরকম আসতেছে কেন? হ্যাঁ, এটা তো সাইন 60 ডিগ্রির মান কত? √3/2, তাহলে 30, তাহলে 2 2 কাটো,
√3/2 তাহলে 15, তাহলে 15√3 শেষ। এটাই তো, তাই না? 15√3। তাহলে এইটা হচ্ছে, দেখো ভাইয়ের সাথে সাথে তোমাদের অ্যান্সারটাও এমনি বের হয়ে যাবে। তাহলে এই ধরনের ছোটখাটো ম্যাথও দিতে পারে। মেডিকেলের ম্যাথ লিটারেলি আসলে তোমাকে একদম সহজ সিম্পল জিনিসগুলো দিবে, সো দ্যাট তুমি এটা পারো। তুমি যদি এটা না পারো তাহলে এটা তারপরে তোমার ঝামেলা হবে, বাট এটা যেন তুমি পারো ওইভাবেই তোমাদেরকে দিয়ে দিবে। আচ্ছা, একটি রাইফেলের গুলির নির্দিষ্ট পুরুত্বের তক্তা ভেদ করতে পারে ওইরূপ যদি সে তোমার 16টি তক্তা ভেদ করতে যায় তাহলে তার কত হবে? বলো। এইটা, এই প্যাটার্ন অনেক অনেক আসে। হ্যাঁ, ওকে। এই যে এই জিনিসটার ফর্মুলাটা কি দেখো, গুলির বেগ, আমরা বলি কি গুলির বেগ ইজ ইকুয়াল টু √n, মানে তক্তা সংখ্যা। এখানে nটা কি? তক্তা সংখ্যা। তাহলে তোমার এই ফর্মুলা, এই শর্টকাটটা তখন কাজে লাগাতে হবে। যে তোমাকে যদি বলছে একটা রাইফেল গুলি নির্দিষ্ট তক্তা ভেদ করতে পারে, ওই 16টি তক্তা, এতগুলো তক্তা ভেদ করতে গুলির বেগ কত গুণ করতে হবে? তাহলে গুলির বেগ ইজ ইকুয়াল টু √n, মানে যতগুলো তক্তা। তাহলে এখানে আমার √n করলে কি হবে? √16। তাহলে √16 মানে 4, √16 মানে কি 4। তাহলে গুলির বেগ আমার কয় গুণ করতে হবে? গুলির বেগ 4 গুণ, গুলির বেগ 4 গুণ করতে হবে। ঠিক আছে, গুলির বেগ কয় গুণ করতে হবে? 4 গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এইরকম, হ্যাঁ, 4 গুণ। তাহলে এই জিনিসটাই আমরা বলে থাকি। বা এটাকে যদি উল্টা করো, তোমার যদি এখন উল্টাটা দেয় তাহলে n = v², এইভাবেও লিখতে পারো, তাই না? v গুলির বেগ। তাহলে তখন তোমাকে যদি উল্টা দেয় যে গুলির বেগ এত করা হইলে কতগুলা তক্তা ভাগে ভেদ করবে, মানে উল্টাটা ধরো তোমার বলে দিল 3 গুণ গুলির বেগ হলো, গুলির বেগ 3 গুণ করা হলে কতগুলো তক্তা সে ভেদ করবে? তাহলে 3 গুণ v², 3² 9, তার মানে সে n = 9, 9টা তক্তা ভেদ করবে। হিসেবটা ওই রকম। ঠিক আছে। আচ্ছা, 250 কেজি ভরের একটি বোঝা ক্রেনের সাহায্যে এত মিটার ধ্রুব বেগে উঠানো হলো, ক্রেনের কত ক্ষমতা ব্যয় হয়? তাহলে দেখো P = আমরা এখানে কি বলতে পারি? এত ভরের একটি বোঝা ক্রেনের সাহায্যে এত বেগে। আচ্ছা, তাহলে এইখানে আমরা একটা ফর্মুলা আছে F × V। এই ফর্মুলাটা জানো? পাওয়ার ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ভেলোসিটি। পাওয়ার ইজ ইকুয়াল টু কি? ফোর্স ইনটু ভেলোসিটি। তাহলে এই পয়েন্টে আমরা বলতে পারি ফোর্স, তাহলে এখানে ফোর্স ইজ ইকুয়াল টু কি? mg। F ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? mg। আচ্ছা, তাহলে mg, তাহলে এখানে 250 ইনটু 9.8 ইনটু v 0.1। তাহলে এইটাই হচ্ছে এইখানে অ্যান্সার এসে যাবে, রাইট? হ্যাঁ, এটা তাহলে কত হবে বলো? এখানে যদি এটা 10 ধরো তাহলে 2500, তাহলে ওই দিক দিয়ে মানে 0.1, তাহলে 250, মানে 250-র চেয়ে একটু কম হবে, 250-র চেয়ে একটু কম হবে। ঠিক আছে, 250-র চেয়ে একটু কম হবে, বুঝছো? তাহলে এটা কত হবে? 250। আমরা যদি জিটাকে ধর 9.8 এর জায়গায় অঙ্ক করার স্বার্থে আমরা যদি এটাকে ধরে নেই, তাহলে আমাদের জন্য এটা হবে। হ্যাঁ, এই সবাই এটা পারবা না? তাহলে 2, এটা হবে কত? এখানে ধরো 10 ধরে নিলে, এটা 10, তাহলে 2500 ইনটু 0.1, তাহলে এখানে 250। তাহলে 250 চেয়ে একটু কম হবে, এর চেয়ে কম, চেয়ে একটু কম, মানে ক্যালকুলেটর তো তুমি তখন দেখবে অপশনে 248 বা এরকম টাইপের অ্যান্সার আসবে, বা 249 বা 45, মানে 240-এর ঘরে। এটা তো বুঝতেছো এরকম। তাহলে এটাই, তাহলে তখন আমার অ্যান্সারটা অপশন দেখে আমরা এইভাবে করতে পারবো। তাহলে এই প্যাটার্নে আমাকে যেতে হবে। ফর্মুলাটা আমার P = FV। FV, F কি? তাহলে তখন mg তে আমরা চলে যাব। হ্যাঁ, F = ma, সো এখানে তো mg আসবে। আচ্ছা, তারপরে আসো আমরা যদি এইখানে বলি, এবার 70 কেজি ভরের একজন লোক প্রতিটি এত সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি 10 সেকেন্ডে উঠতে পারে, তার ক্ষমতা কত? তার ক্ষমতা কত? P = আমরা জানি W/T। P = কি? W/T। তাহলে এখন W = আমরা আবার কি বলতে পারি? mgh/T। ঠিক আছে, mgh/T। আচ্ছা, তাহলে m, তাহলে এখানে কি 70 কেজি 70 ইনটু 9.8 ইনটু এইখানে দেখো এবার h
এইচ এর জায়গাটায় দূরত্ব কি বলছে 20টা সিঁড়ি 20 ইনটু 25 সেন্টিমিটার, তাহলে 0.25 মিটার, 0.25 মিটার। ঠিক আছে, তাহলে h ইজ ইকুয়াল টু 20 ইনটু 0.25 মিটার, তাহলে এটা হচ্ছে এত। আচ্ছা, তাহলে সেন্টিমিটারটাকে আমি মিটারে দিয়ে দিলাম, তাহলে এখানে কত হবে 20 ইনটু 0.25, হ্যাঁ, তাহলে কত হবে 5 মিটার, তাই না? 5 মিটার, এটা আসলো 8, কারণ আমার 20টা সিঁড়ি প্রতিটা আবার 0.25 মিটার করে, তাহলে আমার 5 মিটার। তাহলে এইখানে আমার 5 ডিভাইডেড বাই সময় কত, একজন লোক প্রতিটি এত 10 সেকেন্ড করতে পারে, তাহলে 10, 0 0 কেটে দিলাম, 5 7 35, 35 ইন্টু 9.8, তাই না? তাহলে 35 ইন্টু 9.8, তার মানে 10 যদি ধরো তাহলে 350, 350-এর কাছাকাছি, 350-এর কাছাকাছি কিছু একটা হবে। তো মেডিকেলে তো তুমি ক্যালকুলেটর নিতে পারবা না যে আমি বসায় বসায় করি, বা এভাবে করতে গেলেও করা যাবে, বাট সময় লাগবে। তো তখন তুমি দেখবা যে আমার এইভাবে আসলে 350 আসতো 10 ধরলে, কিন্তু এটা 9.8, তার মানে 350-এর কাছাকাছি অথবা 340 থেকে 350 এর মধ্যে আমার মানটা হওয়ার সম্ভাবনা। ঠিক আছে, এই তাহলে আমার এই জিনিসটা আসতে পারে, হ্যাঁ, 35 ইন্টু 9.8। এই যে একজন বলছে ভাইয়া এত, এই 28 পয়েন্ট সামথিং কেন আসবে, 28 কেন আসবে ভাই, কি বলে 343 আসে ক্যালকুলেটরে, হ্যাঁ, ক্যালকুলেটরে কি আসে 343, তাহলে ওটা হবে, হ্যাঁ, 350-এর চেয়ে একটু কম হবে। ওকে, এবার আসো, গুড, 343, ওকে, এরকমই আসবে 343। ওকে, যাই হোক, তোমরা অপশনে ওই 350-এর চেয়ে একটু কম দেখলেই ওটাই দাগায় ফেলবা, এত ক্লোজ অপশন দিবে না তোমাদেরকে। আচ্ছা, এবার আসো, বলছে 1 কেজি ভরের একটা বস্তুকে এত মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলে ভূপৃষ্ঠকে স্পর্শ করার মুহূর্তে তার গতিশক্তি নির্ণয় করো। তাহলে কি বলছে, এইটা এত উচ্চতা থেকে ফেলে দেওয়া হইলো, এত উচ্চতা থেকে ফেলে দেওয়া হইলো, তাহলে এই জায়গাটায় কি বলছে, এত উচ্চতা থেকে ফেলে দেওয়া হইলে 20 মিটার, এটা কত 20 মিটার উচ্চতা থেকে ফেলে দেওয়া হইলে, এখানে কি বলছে ছেড়ে দেওয়া হলে ভূপৃষ্ঠকে স্পর্শ করার মুহূর্তে, তাহলে এই জায়গায়, তাহলে দেখো আমার কি বলছে 1 কেজি ভরের একটা বস্তুকে আমার 20 মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলে ভূপৃষ্ঠকে স্পর্শ করার মুহূর্তে, তাহলে এই জায়গায় যখন আমার ভূপৃষ্ঠকে স্পর্শ করার মুহূর্তে আমার গতিশক্তি নির্ণয় করতে বলছে। আচ্ছা, 20 মিটার দূরত্ব, তাহলে আমার গতিশক্তি ইজ ইকুয়াল টু কি, হাফ mv স্কয়ার, রাইট, mv স্কয়ার। এখন আমরা v স্কয়ার ইজ ইকুয়াল টু এটা লিখতে পারি না বলতো, স্থির অবস্থা থেকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে 2gh, ওই যে আমরা পড়েছিলাম v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2gh, তাহলে আমরা এইখানে তো লিখতে পারি উপর থেকে পড়ন্ত বস্তু, তাহলে v স্কয়ার, uটা তো 0, তাহলে v স্কয়ার ইজ ইকুয়াল টু 2gh। আচ্ছা, তাহলে এখন 2gh টা এখানে বসাও, তাহলে হাফ ইন্টু m ইন্টু v স্কয়ারের জায়গায় আমরা 2gh বসাই দিই। আচ্ছা, বসাইলাম, তাহলে হাফ ইন্টু m ইন্টু 2gh, তাহলে g কত 9.8, h কত 20, তাই না, h কত 20, তাহলে 2 কাটা, 2 কাটা, ঠিক আছে, 2 কাটা, তাহলে এইখানে আমার m কত, m হচ্ছে 1 কেজি, তাহলে এটা বসে দিলেও যা না দিলেও তা। আচ্ছা, যাই হোক, 20 ইন্টু 9.8, তাহলে কত হবে 20 ইন্টু, যদি 10 হইতো তাহলে 200, তাহলে এটা 196, 200-র চেয়ে একটু কম হবে, তাই না, 196, এই 392 কে বলছে, ভুল করছো, 196 জুল, হ্যাঁ, 196 জুল। দেখছো 20 ইন্টু 9.8 কত হয়, হিসাব করো, যে এখানে 9.8 বাদ দাও, 10 ধরলে 200, তাহলে 10 তো না, তাহলে 200-র চেয়ে একটু কমই হবে, 200 থেকে একটু কম, গুড, শর্টকাট। হ্যাঁ, এটার বেলায় শর্টকাট। এখানে আবার একটা শর্টকাট আছে যে উপর থেকে কিছু পড়তে লাগলে তুমি ডাইরেক্ট mgh বলে দিবা, mgh বলে দিলেও হয়, mgh দিয়ে করে ফেলতে পারো, ওইটাই, ওটা দিয়েও করে ফেলতে পারো, ডাইরেক্ট শর্টকাট। হ্যাঁ, এটা তো অলরেডি করাইছি, এর তিনটি n ইজ ইকুয়াল টু v স্কয়ার, হ্যাঁ, তাহলে এর বলছে বেগ 3 গুণ করা হইলে কয়টা তক্তা ভাগ করতে পারবে, 9টা, তাই না, 9টা, n ইজ ইকুয়াল টু v, v যদি 3 গুণ হয় তাহলে 3 স্কয়ার, তাহলে তক্তা কয়টা করবে, 9টা তক্তা ভেদ করতে পারবে। 2000 কেজি ভরের একটি ট্রাকের ভরবেগ এত হলে এর গতি শক্তি কত,
তাহলে ট্রাকের ভরবেগ, আচ্ছা আমরা জানি ই কে ইজ ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m, রাইট? ই কে ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার বাই পি স্কোয়ার বাই 2m। তাহলে এইখানে আমাকে বলছে ওর ভরবেগ বলে দিছে 200, তাহলে আমি 200 স্কোয়ার, তাহলে 200 ইন্টু 200 দিলাম, 2m, তাহলে 2 ইন্টু 2000, 2 ইন্টু 2000, ঠিক আছে? 2 ইন্টু 2000, তাহলে 200 এখানে কাটো, তোমার হচ্ছে যে 210, আর এখানে 2 100, ঠিক আছে? তাহলে 100 বাই 10, দেখছো? তাহলে কত হবে অ্যান্সার? 10। অ্যান্সার কত? 10, রাইট? এটার অ্যান্সার কত হবে ভাইয়া? 10। গুড। ওকে, এবার আসো এর পরের প্রশ্ন। এইটা অনেক টাইমে আসে। সো এই জায়গাটায় দেখো, একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলা হলো। আচ্ছা, তো ভূমি হতে 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হলে, কি বলছে? গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হলে কত উচ্চতা থেকে বস্তুটি ফেলে দেওয়া হয়েছিল? তো আমরা এইটার ক্ষেত্রে কি বলি, এরকম একটা শর্টকাট আছে। দেখো, গতিশক্তি ধরে নিলাম, এখানে তো দ্বিগুণ বলছে, ধরো যে কোনো গুণ হইতে পারে, গতিশক্তি বিভব শক্তির n গুণ, গতিশক্তি বিভব শক্তির n গুণ, ঠিক আছে? গতিশক্তি বিভব শক্তির কি হবে? n গুণ হবে, মানে n তম গুণ। ওকে, ফাইন। আচ্ছা, তো এখন এই পয়েন্টে যদি আমরা দেখি গতিশক্তি বিভব শক্তির n গুণ, তাহলে এখানে আমরা আরেকটা জিনিস হচ্ছে, তাহলে ফর্মুলাটা দেখো, hx is equal to h divided by n plus 1। হ্যাঁ, এটা কি? x is equal to h divided by n plus 1। তাহলে গতিশক্তি বিভব শক্তির যদি n গুণ হয়, তাহলে এই জায়গায় আমাকে কি বলছে যে h টা কি? মোট দূরত্ব, মোট দূরত্ব। x টা কি? x টা হচ্ছে কত দূরত্বে এরা এরকম, কত দূরত্বে দ্বিগুণ, কত দূরত্বে দ্বিগুণ, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। আচ্ছা, কত দূরত্বে দ্বিগুণ x, তাহলে এখন দ্বিগুণ বা যত গুণই হয়, হ্যাঁ, কত দূরত্বে n গুণ বা n গুণ, এভাবে কত দূরত্বে এটা বের করতে। তাহলে আমাকে যদি বলে যে কত দূরত্বে ওরা দ্বিগুণ বা অর্ধেক, যেটাই বলুক, তাহলে এখন এখানে যেহেতু বলছে n তম গুণ, তাহলে h মোট দূরত্ব কত? মোট দূরত্ব, মোট দূরত্ব তো আমাকে বের করতে হবে। হ্যাঁ, মোট দূরত্ব আমাকে বের করতে হবে, h বের করতে হবে। x এর মান বলছে যে 10 মিটার উচ্চতায় এরা এত গুণ, কত উচ্চতায় এরকম, তাহলে 10। n কত? এখানে বলছে দ্বিগুণ হলে, তাহলে n এর মান কত? 2 প্লাস 1, ঠিক আছে? তাহলে আমার এখানে 3 ইন্টু 10, তাহলে h is equal to 30। তার মানে ওর মোট উচ্চতা কত? 30। তাহলে আমার শর্টকাট হচ্ছে এই জায়গাটাতে যে ভাইয়া x is equal to h plus 1, x টা হচ্ছে কত দূরত্ব এসে গতিশক্তি বিভব শক্তির n গুণ হয়েছে, h হচ্ছে মোট দূরত্ব, আর n টা হচ্ছে ওই যে কত গুণ গতিশক্তি বিভব শক্তির কত গুণ। হ্যাঁ, ওকে। তাহলে এই পয়েন্টে একটু আলাদা করে নিবা, শর্টকাট গুলো যখন দেখবা বা কোনো ফর্মুলা যখন অ্যাপ্লাই করবা, আগে বুঝবা কি দেওয়া আছে কি দেওয়া নাই, কোনটা আমাকে এখানে ব্যবহার করতে হবে কোনটা করতে হবে না, এই জিনিসগুলা, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে এই পয়েন্টগুলাই তোমাদের আসে, ওইগুলা দেয় না তোমাদের। ওকে।
আচ্ছা, তোমাদের এরপরে দিবে এইটা, এই টাইপের একটা ম্যাথ তোমাদের দিবে। হ্যাঁ, এই ম্যাথটা তোমাদের দেয় স্প্রিং ধ্রুবক 25 নিউটন বলের, খেয়াল করো সবাই, 25 নিউটন বলের এইটার ক্ষেত্রে বলছে যে কোন স্প্রিংকে 10 সেন্টিমিটার বৃদ্ধি করা হলো, এর স্প্রিং ধ্রুবক কত? তাহলে আমরা জানি কি? আচ্ছা, আমরা জানি F ইজ ইকুয়াল টু, হ্যাঁ আমরা জানি কি F ইজ ইকুয়াল টু kx, তাই না? হ্যাঁ, F ইজ ইকুয়াল টু kx, এখানে k টা স্প্রিং ধ্রুবক, x টা হচ্ছে দূরত্ব 10 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটারকে মিটারে নিতে হবে 10/100 মিটার, দ্যাট মিন্স 0.1 মিটার, রাইট? 0.1 মিটার। আচ্ছা, তাহলে এখানে k ইজ ইকুয়াল টু f বাই x, হ্যাঁ k ইজ ইকুয়াল টু, আচ্ছা f বাই x 25 বাই x, তাহলে x টা কি? এখানে x হচ্ছে 0.1 মিটার, তাহলে 25.1 ওই পাশে ওইদিকে 10 গেল, তাহলে এটা উঠে গেল, তাহলে 250। দ্যাটস ইট, 250 বুঝে গেল? হ্যাঁ, আশা করি এতটুকু তো বুঝছো। 250, গুড, এটা একদম ইজি। এই ধরনের ম্যাথ কিন্তু আমাদের আসে, হ্যাঁ আমাদের এই ধরনের ম্যাথগুলো আমাদের প্রায় দেয়, সো একটু দেখতে হবে, তাই না? একটু দেখতে হবে। আচ্ছা, এবার আসো তারপরের প্রশ্ন, ভূপৃষ্ঠ হতে, হ্যাঁ ভূপৃষ্ঠ হতে কত অভ্যন্তরে অভিকর্ষজ ত্বরণের মান, অভিকর্ষজ ত্বরণের মান অর্থাৎ জি এর মান 1/4 অংশ হবে। তার মানে এখানে আমরা এইভাবে বলি 1/n ইজ ইকুয়াল টু কি? 1/4। 1/n ইজ ইকুয়াল টু কত? এখানে ত্বরণের মান 1/4, তার মানে n ইজ ইকুয়াল টু 4। তার মানে কি? n ইজ ইকুয়াল টু 4, এটা আমরা বলে থাকি, রাইট? n ইজ ইকুয়াল টু এখানে 4 বুঝছেন। এখন যখন কোনো কিছুর অভ্যন্তরে, ধরো অভিকর্ষজ মানে ভূপৃষ্ঠ থেকে ভিতরে যখন তুমি কোনো কিছু বের করবা, ভিতরে ভিতরে যখন যাবা, তখন ফর্মুলাটা কি? তখন ফর্মুলা হচ্ছে n-1। কি বলছি? ফর্মুলা n-1 ডিভাইডেড বাই n ইনটু পৃথিবীর ব্যাসার্ধ, ইনটু পৃথিবীর ব্যাসার্ধ, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই পয়েন্টে যদি আমরা যাই, এখানে দেখো n-1, তাহলে n কত, মানে কত ওই যে অংশ, n ইজ ইকুয়াল টু 4, তাহলে আমার এখানে 4-1 ডিভাইডেড বাই 4, কারণ n এর মান কিন্তু আমি আগে বলছি 1/n ইজ ইকুয়াল টু 1/4, তার মানে n ইজ ইকুয়াল টু 4 ইনটু আমার ব্যাসার্ধ কত? 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার, ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার, তাই না? আচ্ছা, তো আমার আলটিমেটলি আসতেছে 3/4 ইনটু এত, হ্যাঁ 3/4 ইনটু এত, তার মানে 6.4 ইনটু এত। আচ্ছা, এখন তুমি দেখো এটাকে যদি ক্যালকুলেট করো, 3 6 18, তো এরকম 18 পয়েন্ট সামথিং, তাহলে 18কে যদি 4 দিয়ে ভাগ করো, 18 এরকম এটাকে 4 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? ধরো তোমার 4 পয়েন্ট সামথিং একটা হবে, তাই না? 18কে যদি তুমি এরকম 4 দিয়ে ভাগ করতে যাও, তাহলে 4 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। তাহলে আমার এইখানে অ্যান্সার কত আসবে? 4 পয়েন্ট সামথিং ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার। তাহলে এতটুকু ভিতরে গেলে আমার অভিকর্ষজ ত্বরণের মান 1/4 হবে। তাহলে এইটা হচ্ছে শর্টকাট, হ্যাঁ এইটা হচ্ছে আমার শর্টকাট। যদি বলে ভিতরে, যদি বলে ভিতরে অভ্যন্তরে গেছে, তাহলে তুমি এটা দিয়ে করে ফেলবা যে এতটুকু গেলে এত হয়, এই জিনিসটা, হ্যাঁ ওকে। আচ্ছা, ওকে, তাহলে এবার আসো তারপরেরটাই যদি আমরা যাই, তারপরেরটাই যদি যাই, এবার দেখো এই দুইটা প্যাটার্নই আমার এখান থেকে লাগবে। পৃথিবীকে ব্যাসার্ধ ধরে দিছে এত কিলোমিটার, একটি গোলক ধরলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষীয় ত্বরণের মান ভূপৃষ্ঠের ত্বরণের মানের 1/64 অংশ হবে। তাহলে এই যে 1/n ইজ ইকুয়াল টু 1/64, n ইজ ইকুয়াল টু 64, ঠিক আছে? n ইজ ইকুয়াল টু 64, হ্যাঁ
n is equal to 64, তার মানে কত উচ্চতায় গেলে আমার এটা বলছে। তাহলে এইখানে ফর্মুলাটা কি? এইটার ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে ভাইয়া উচ্চতায় যদি কোনো যায়, একটু আগে ছিল ভিতরে গেলে, এখন হচ্ছে উচ্চতায় গেলে কি হবে? উচ্চতায় গেলে ফর্মুলা হচ্ছে √n-1 ইনটু r, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার শর্টকাট। তো তখন আমরা কি করবো? এখন আমার n বের হয়েছে কত? এত 64, এত অংশ হবে। তাহলে আমার তখন √64-1 ইনটু r মানে এত কিলো, তাই না? এত কিলোমিটার বলেছে। আচ্ছা, তাহলে 64 কত? 8 ইনটু এত, তাহলে আমার 7 ইনটু 6400 কিলোমিটার, যা আসবে তা। ওকে, এটা এমনি বের করতে পারবে, এটা কোনো কঠিন কিছু না। মানে এতটুকু তুমি আসলে এটা। আচ্ছা, যদি তোমরা অনেকে বলো যে ভাইয়া যদি অপশনে কাছাকাছি মান থাকে সেক্ষেত্রে তুমি দশমিকের গুণে যাবা, মানে একদম হাতে হাতে গুণ করে তারপরে বের করতে হবে, মানে সেক্ষেত্রে। নাহলে আসলে তোমার জন্য টাফ হয়ে যাবে, মানে তুমি মুখে মুখে করবা, ভুল হওয়ার প্রো না হলে ভুল হবে। তো সেক্ষেত্রে ধরো খুব কাছাকাছি মান, তখন তুমি একদম গুণ করবা, দশমিকের মতো করে গুণ 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 করতে থাকবা, বুঝছো? একদম ওইভাবে গুণ করবা, দশমিকের মতো গুণ। আচ্ছা, ওকে, এগুলো তোমাদের আসবে না, মানে এগুলো দেয় না মেডিকেলে, ম্যাথে আমার এটা দিবে না, এটা দেয় না। ওকে, আচ্ছা, হ্যাঁ, মেডিকেল ম্যাথে আমার এটা আসবে না, এটা এত দেয় না তোমাদেরকে, এটা নিয়ে এত কিছু আসে না। ওকে, আচ্ছা, এবার আসো, এখন আমরা যাব হচ্ছে এই জায়গাটাতে। এটা একটি বস্তুকণা তার দোলন সীমার শেষ প্রান্ত হতে দোলন শুরু করে এত 0.1 মিটার বিস্তার ও এত হার্টজ কম্পাঙ্ক যুক্ত সরলচন্দ্র গতি সম্পন্ন করে। 4.5 সেকেন্ড পরে কণাটির সরণ কত হবে? হ্যাঁ, এটা বলছেন। হ্যাঁ, তোমাকে এই কথাটা বলছে যে এতটুকুর সরণ কত হবে, এত সেকেন্ড পরে সরণ কত হবে। ওকে, তো আমরা যাই, আসো। তো আমরা এখানে কি বলতে পারি? একটা ফর্মুলা ছিল, একদম ডিরেক্ট ফর্মুলার খেলা। x is equal to a sin omega t, রাইট? এটা আমরা বলি is equal to, এই জায়গা থেকে আমরা কি বলতে পারি? a sin omega t, তাহলে a into sin omega t। আচ্ছা, sin omega রে কি লেখা যায় বলো তো? যেহেতু এখানে আমাকে দেখো বিস্তার দেওয়া আছে, তার মানে a দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে, তার মানে f লাগবে আমার এখানে, সময় দেওয়া আছে, t দেওয়া আছে। তাহলে আমরা ওমেগাটকে আমরা এইভাবে নিতে পারি 2πf t, লেখা যায় 2πf। ওমেগা ইজ ইকুয়াল টু কি? 2πf, এটা লেখা যায়? বলো, ওমেগা ইজ ইকুয়াল টু 2πf, হ্যাঁ, লেখা যাবে, রাইট? হ্যাঁ, বলো বলো। এটার অ্যান্সার কত? 2πf। ওকে, গুড। তাহলে আমার এই জায়গায় এর মান কত? 0.1 ইন্টু সাইন 2πf, তাহলে সাইন 2πf, তাহলে হার্টজ 2π ইন্টু 1, 2π ইন্টু 1 ইন্টু টি কত? 4.5, টি কত? 4.5। ওকে, আচ্ছা, তাহলে এইখান থেকে এবার বলো তো অ্যান্সার কত হবে তোমাদের? এইখান থেকে অ্যান্সার কত হবে? বলো। এই যে 0.1 sin 2πf, f এর মান তো 1, তাহলে এইটা পুরাটা কত? হ্যাঁ, এই পুরাটা তো তোমার একসাথে এরা, হ্যাঁ, তাহলে এটা কত হবে? পুরাটা কি হয়ে যাবে? পুরাটা কত হবে বলো তো দেখি। আচ্ছা, এই না 0.049, এই পুরাটার মান কত?
পুরাটার মান 1, পুরাটার মান কত 1। এই যে এই পুরাটার মান এসে যাবে sin 2 পাই, এই জায়গায় পুরাটার মান এসে যাবে 1, ঠিক আছে 1 এসে যাবে। তাহলে এখন যখন এই পুরাটার মান 1 এসে যাবে, তাহলে আমার এইদিকে 1 × 0.1 এটা হবে 0.1, ঠিক আছে, এই আর কিছুই না। ওকে, এটা রাখবা। আচ্ছা, একটি সরল ছন্দিত, খেয়াল করো, হ্যাঁ ক্লাস রেকর্ডেড থাকবে ভাইয়া। একটি সরল ছন্দিত গতিসম্পন্ন কণার সর্বোচ্চ বেগ এত, কণাটির বিস্তার এত। ওকে, পর্যায়কাল কত? হ্যাঁ, পর্যায়কাল কত বলছে? আচ্ছা, পর্যায়কালে আমরা আসতেছি। তাহলে আগে আমরা জানি কি Vmax = কি বলতো, ওমেগা এ, তাই না? এটা জানো, Vmax সর্বোচ্চ বেগ। তাহলে সর্বোচ্চ বেগ = আমার এখানে বিস্তার দেওয়া আছে, তাহলে আমি আগে ওমেগাটা বের করব এখান থেকে। ওমেগা Vmax, তাহলে Vmax বাই a, তাহলে Vmax ডিভাইডেড বাই a। তাহলে এখানে Vmax কত? এখানে সর্বোচ্চ বেগ Vmax হচ্ছে 0.03 ডিভাইডেড বাই a। কণাটির বিস্তার এটা হচ্ছে 0.006, 0.006। তাহলে এইখান থেকে আমার কি আসবে দেখো, ওকে, পয়েন্ট এখানে যদি উঠাই দেই, তাহলে 3/6 ইন্টু এখানে আসবে একটা 10 থাকবে, এখানে একটা 10 থাকবে, তাহলে 2, 2, 5। ওকে, তাহলে 5 আসতেছে। তাহলে ওমেগার মান যদি আমার 5 আসে, তাহলে কি হবে? হ্যাঁ, ওমেগার মান যদি আমার 5 আসে, তাহলে এই জায়গায় 2π/ কত 5। তাহলে আমি এই জায়গায় আমাকে কি বলছে? পর্যায়কাল। তাহলে আমরা জানি ওমেগা = 2π/t, তাই না? তাহলে ওমেগা = 2π/t এটা জানি। তাহলে t = 2π ডিভাইডেড বাই ওমেগা, তাহলে 2π ডিভাইডেড বাই ওমেগা ডিভাইডেড বাই কত? ওমেগা। তাহলে এই যে 2π ডিভাইডেড বাই ওমেগা যদি হয়, তাহলে আমরা এই পয়েন্ট থেকে এটা বুঝবো যে দেখো তোমার 2π/ω তো, তাহলে 2π 2 × 3 পয়েন্ট, তার মানে কত আসবে? 6 পয়েন্ট সামথিং। পাই এর মান কত? 3.14, তার মানে 6.28 এরকম ধরো, আর পাই ওমেগার মান 5, তাহলে 6 ডিভাইডেড বাই 5, তার মানে অ্যান্সার আসবে 1 পয়েন্ট সামথিং এদিকে যাবে, তাই না? 1 পয়েন্ট সামথিং এদিকে, 1.2 এদিকের কিছু হবে, 1.2 সামথিং এরকম কিছু একটা যাবে, রাইট? এটা আমরা বলতে পারি, কারণ 6 কে 5 দিয়ে ভাগ করলে 1.2 আসে, যেহেতু এখানে 6.28, তাহলে 1.2 সামথিং যাবে। এটাই মনে থাকবে। আচ্ছা, ওকে, তাহলে এরপরে আসো কণাটির বিস্তার, পর্যায়কাল, এগুলো তো সেম। এটা হলো, এটা লাগবে না, এইখানে তোমাদের এইটা আসে। দেখো, একটি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য, এই যে এটা, এগুলো আসার মতো। একটি সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য 10 মিটার হলে তার দোলনকাল কত হবে? এই যে এইটা তোমাদের আসে। হ্যাঁ, তাহলে সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য যদি 10 মিটার হয়, তাহলে তার দোলনকাল, তাহলে দেখো এই জায়গায় g = 10 বলেছি। তাহলে আমরা জানি t = 2π × √L ডিভাইডেড বাই g, ঠিক আছে? আচ্ছা, এটা বলছে। তাহলে t, তাহলে এখন tটা কি? দোলনকাল। t = 2π × √L/g, তাহলে এটা L কত? এখানে কার্যকরী দৈর্ঘ্য 10 ডিভাইডেড বাই g, এটাও 10, ঠিক আছে? তাহলে এইখানে t = 2π × 10/10 1, তাহলে এখানে 1, ঠিক আছে? এরকম √1। তাহলে আমরা দেখো এই তো, হ্যাঁ ঠিক আছে, তাহলে √1 1, তার মানে অ্যান্সার 2π। অ্যান্সার কত? কাল 2π, শেষ। এরকম 2π × √1, এতটুকু দিলেই আমাদের হয়ে এসে যাবে। তো এইটাই একদম সোজা, জাস্ট ম্যাথটা করলেই হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, তারপরে আসো এটা, এত দৈর্ঘ্য সরল দোলক এত মিনিটে ঘুরলে, তাহলে আমরা এটা থেকে আমরা কি বের করব? হ্যাঁ, তাহলে তোমাকে এটাই বলছে যে দেখো, আমরা তো জানি t is proportional to √L,
দেখো আমরা এটা জানি না t ইজ প্রপোর্শনাল টু রুট ওভার l, তাহলে আমরা এটা লিখতে পারি এভাবে যে দেখো t1 বাই t2 ইজ ইকুয়াল টু রুট ওভার l1 বাই l2। এটা লেখা যায়, এভাবে লেখা যায়। আচ্ছা, এভাবে আমরা লিখতে পারি। এখন ধরো একটা বলছে একটা এত দৈর্ঘ্য একটি সরল দোলক প্রতি মিনিটে এতবার দোল দেয়, ঠিক আছে, প্রতি মিনিটে এতবার দোল দেয়। ওকে, এটা বলছে। তাহলে এখন তোমাকে এদের পর্যায়কালটা এখান থেকে তোমাকে বের করতে হবে, প্রতি মিনিটে দোল দেয়। তাহলে আমরা এখানে বের করতে পারি ওর ক্ষেত্রে, ধরো ওইটার হচ্ছে t1, হ্যাঁ, এটা কি t1, t1 এর হচ্ছে যে আমার এখানে কত হবে প্রতি মিনিট, আমার 60 সেকেন্ডে 60 বাই 40, তাহলে আমার 6/4, তাহলে 1.5। তাহলে ওর দেখো ও এখানে টি দোলনকাল কত, প্রতি মিনিটে বলছে 40 বার দোল খায়, তাহলে একটা দোল খেতে তার কত, এই যে এরকম 1.5 সেকেন্ড লাগে। তাহলে এটা হচ্ছে তার দোলনকাল 1.5 সেকেন্ড। আর এটা হচ্ছে L1, তাহলে L1 হলো T1 হলো। এবার বলছে যদি এর দৈর্ঘ্য এত হয় 160 সেন্টিমিটার করা হয়, তবে এতবার 60 বার দুলতে তার কত সময় লাগবে, 60 বার দুলতে তার কত সময় লাগবে, হ্যাঁ 60 বার দুলতে তার কত সময় লাগবে, 60 সেকেন্ড 60 বার দুলতে তার কত সময় লাগবে এটা। তো এখন আমরা বের করব আগে 160 সেন্টিমিটার হলে তার দোলনকাল কত, আগে ওইটা বের করব, তারপরে আমরা কতবার 60 বার দুলতে কত সময় লাগবে ওটা পরে আসতেছি। তাহলে আমরা এইখান থেকে ফর্মুলার ম্যাথে দেখো t1 বাই t2, হ্যাঁ t2 তো এখানে দেওয়া আছে, ওকে, ইজ ইকুয়াল টু রুট ওভার, না এটা হচ্ছে l2, সরি l1 বাই l2। এবার আসো এখানে আমরা বলছি কি t1, তাহলে t1 এ আমাকে বলে দিচ্ছে 1.5 ডিভাইডেড বাই t2 ইজ ইকুয়াল টু রুট ওভার, দেখো রুট ওভার l1 কি, l1 কত 40 সেন্টিমিটার, 40 ডিভাইডেড বাই 160, l2 160, তাহলে 0 0 কাটো 1/4, ওকে ফাইন। এখন তাহলে এইদিকে আমাদের কি থাকতেছে দেখো তো, তাহলে t2 এদিকে যদি আমরা মানে মোটামুটি কাটাকাটি করি, হ্যাঁ কাটাকাটি যদি করে ফেলি, তাহলে t2 ইজ ইকুয়াল টু 1.5 ইন্টু রুট ওভার 4 মানে 2, তার মানে রুট ওভার 4 মানে কি 2, তাহলে 2 ইন্টু 1.5 মানে হচ্ছে 3, তাহলে t2 হচ্ছে 3। তাহলে ওর দোলনকাল কত, যদি 160 সেন্টিমিটার দৈর্ঘ্য হয় তাহলে ওর দোলনকাল 3, তার মানে একবার একটা ঘুরতে তার কত সেকেন্ড লাগবে, 3 সেকেন্ড। তাহলে যদি 60 বার 60 বার দুলতে সময় কত লাগবে, 60 বার দুলতে সময় লাগবে 60 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 180 সেকেন্ড, হ্যাঁ 180 সেকেন্ড, এতটুকু। ওকে, এই জিনিসগুলো এরকম করে তোমার সব কিছু এই প্যাটার্নের ম্যাথগুলো তোমাদেরকে দিতে পারে। ওকে, এইগুলাই আসে। এবার এই প্যাটার্নের ম্যাথটা দেখো, এই প্যাটার্নের ম্যাথে কি বলছে আবার, হ্যাঁ এই প্যাটার্নের ম্যাথে কি বলছে তোমাকে দেখো, হ্যাঁ এটার ক্ষেত্রে সরলছন্দিত গতির কৌণিক কম্পাঙ্ক কত, মানে ওমেগাটা কত, কৌণিক কম্পাঙ্ক ওমেগা কত। তাহলে এখানে এটাকে আমরা আগে কি করব, এই সমীকরণে নিয়ে যাব, এই সমীকরণের আকারে নিয়ে যাব, ঠিক আছে, প্লাস ওমেগা স্কয়ার এক্স ইজ ইকুয়াল টু 0, এই প্যাটার্নে নিয়ে যেতে হবে। তো প্রথমে এখানে তো 4 আছে, তাহলে 4 কমন নাও, কমন নিয়ে আগে তুমি এটাকে এই প্যাটার্নে নিয়ে আসো, dt স্কয়ার প্লাস তাহলে 25x, এটাকে যদি নেই 4 25 100, তাহলে কমন নিলাম ইজ ইকুয়াল টু 0, তাহলে আমার 4টা ওইদিকে চলে যাবে 0, ডান। তাহলে এইখানে d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস 25x ইজ ইকুয়াল টু 0, এটা কারণ 4 তো ওইদিকে গেলে 0 হয়ে যাচ্ছে, বাদ। এখন তাহলে ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু এটার সাথে কম্পেয়ার করো, তাহলে ওমেগা স্কয়ার এই সমীকরণের সাথে যদি এই সমীকরণকে কম্পেয়ার করা হয়, ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 25, সো ওমেগা ইজ ইকুয়াল টু 5, ওমেগা ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে। এটাও তোমরা পারবা, হ্যাঁ এই জিনিসটাও তোমরা পারবা। বলো পারবা না, এগুলো একদম ইজি, দেখছো, তাহলে 5
আচ্ছা, এবার আসো আরেকটা, এই যে তরঙ্গের জায়গায় আমরা চলে যাই। হ্যাঁ, তরঙ্গের এই পয়েন্টে কোন মাধ্যমে 480 হার্টজ এবং 320 হার্টজ কম্পাঙ্কে দুটি শব্দের তরঙ্গের দৈর্ঘ্যের পার্থক্য কত বলছে? তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 2 মিটার হলে মাধ্যমে শব্দের বেগ কত? মাধ্যমে শব্দের বেগ কত? ঠিক আছে, এইটা বলছে। ওকে, মাধ্যমে শব্দের বেগ কত? ওকে, এবার আসো তাহলে আমরা, ভাইয়া সেকেন্ড পেপার গুলো কি আজকে হবে? হ্যাঁ আজকে। কেমিস্ট্রি করতে আসছো কেন? ওমা, কেমিস্ট্রি ক্লাস গতকালকে হয়েছে, বলে আজকে নাকি? আচ্ছা, এই ম্যাথটা একটু দেখো, এটা একটু অনেকগুলা জিনিস এখানে অ্যাসোসিয়েটেড, তুমি বুঝে যাবা। যেমন দেখো, কোন মাধ্যমে এত এত এবং শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য এটা বলছে। আচ্ছা, আমরা জানি এভাবে ওদেরকে এভাবে লেখা যায় f1 বাই f2, হ্যাঁ, ইজ ইকুয়াল টু ল্যামডা 1 বাই ল্যামডা 2। এই সমীকরণ দিয়ে আমরা করব, ঠিক আছে? f1 বাই f2 ইজ ইকুয়াল টু, আমরা এটা লিখতে পারি ল্যামডা 1 বাই ল্যামডা 2। এখন এই জায়গায় ধরো এইটা f1, এইটা f2, হ্যাঁ, আমার তো ওগুলা পার্থক্য দেওয়া, তার মানে ল্যামডা 1 ল্যামডা 2 আমি জানি না। তো এই জায়গায় আমি যদি এখন করি, তাহলে f1 ধরো 480 ডিভাইডেড বাই আমার কত 320 ইজ ইকুয়াল টু ল্যামডা 1, তাহলে ল্যামডা 1 আমি ধরে নেই ল্যামডা 1 ল্যামডা 2 এভাবেই রাখবো। 0 0 কাটো, এখানে 8 6 8 দিয়ে 4 2 3, হ্যাঁ 2 দিয়ে কাটলাম। আচ্ছা, তাহলে এইখানে যেটা আসতেছে দেখো, আমরা লিখতে পারি 2 ল্যামডা 1 ইজ ইকুয়াল টু 3 ল্যামডা 2। সো আলটিমেটলি আমি লিখতে পারি কি, ল্যামডা 1 ইজ ইকুয়াল টু 3 ল্যামডা 2 ডিভাইডেড বাই 2, হ্যাঁ 3/2 ল্যামডা 2। তো দুটি শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য যদি আমার 2 মিটার হয়, এবার বলছে 2 মিটার হলে শব্দের বেগ কত? তাহলে এইখানে ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 ইজ ইকুয়াল টু কত বলছে? 2 মিটার। এখন তুমি দেখো, আমি তো ল্যামডা 1 ইজ ইকুয়াল টু এটা বলছি, ল্যামডা 1 ইজ ইকুয়াল টু এইভাবে লেখা যায় না? এখান থেকে এটা লেখা যায়। সো তুমি এইখানে এটার মান বসায় দেখো, তাহলে ল্যামডা 1 এর জায়গায় এটা বসায় দাও, 3 ল্যামডা 2 বাই 2 মাইনাস ল্যামডা 2। ওকে, কারণ এখান থেকে আমরা একটা মান পেয়ে যাব, তাই না? একটা কিছু তো মান পাবো। আচ্ছা, তো এখান থেকে দেখো, তাহলে আমরা কি পাচ্ছি? 2 2 3 ল্যামডা 2 মাইনাস 2 ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 2। ওকে, তাহলে এখান থেকে 3 ল্যামডা 2 মাইনাস 2 ল্যামডা 2, তাহলে শুধু ল্যামডা 2 থাকতেছে, ইজ ইকুয়াল টু 2 ইনটু 2 4, রাইট? এইটা তো বুঝো, ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 4, ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 4। তাহলে ল্যামডা 2 যদি একটা যদি 4 হয়, ঠিক আছে, একটা যদি তোমার 4 হয়, তাহলে আরেকটা কত? 2, তাই না? ওকে, আচ্ছা তাহলে, আচ্ছা আজকে সময় বেশি হয়ে গেছে না? আচ্ছা সমস্যা নেই, ফার্স্ট পেপারে রাখবো, সেকেন্ড পেপার ছোট যদিও, ঠিক আছে, সেকেন্ড পেপার পরে ছোট। আচ্ছা সমস্যা নেই, সেকেন্ড পেপার কালকে নিয়ে নেওয়া হবে। এটা দেখো, সমস্যা নেই, এখানে তাকাও, তাহলে ল্যামডা 2 ইজ ইকুয়াল টু 4। তাহলে এই যে ল্যামডা 2, তাহলে এইটার ক্ষেত্রে মানটা তুমি চিন্তা করো, ওর ক্ষেত্রে v ইজ ইকুয়াল টু f ল্যামডা না? হ্যাঁ, তাহলে f2 ইনটু ল্যামডা 2, তাহলে 320 ইনটু কত? ইনটু বলছে 4 ওর ল্যামডা 2, কারণ এখানে v2, এটার ক্ষেত্রে কত হবে? হ্যাঁ, এই বুঝছো, এইভাবে করে তোমার মানটা বের হয়ে যাবে। হ্যাঁ, সেকেন্ড পেপার কালকেই নিব, সমস্যা নেই। আচ্ছা, এটা গেল। তো এইভাবে করে আর কি তুমি ল্যামডা বের করবা, ল্যামডা বের করে তারপরে ওর ভি এর সাথে, এটা অনেক বড়, তোমাদেরকে একটা দেখাই দিলাম যে কোনটা আসলো, ধরো এমনে আসলো বা ওই পার্টটা দিল দিয়ে তোমার এমনে দিল, অথবা তোমার এই ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা দিয়েও প্রশ্ন দিতে পারে। তো তখন তুমি ল্যামডা বের করলা না 4, এখানে এফ আছে, তাহলে এই v2 এটা বের করতে পারবা, ওর বেগ এখানে কত, এখানে ওর বেগ ওর ক্ষেত্রে কত হবে, এই যে এটা বের করতে পারবা। ওকে, হ্যাঁ, এবার আসো তারপরে
হ্যাঁ, এবার আসো আমরা একটা ফর্মুলা শিখব। এইটা সবাই জানো, এই ফর্মুলাটা সবাই জানো। দেখো ফর্মুলাটা কি, f1 is equal to f2 plus minus n, এই ফর্মুলা। এইটা দিয়ে আমরা অজানা অনেক কম্পাঙ্ক বের করি। অজানা কম্পাঙ্ক, জানা কম্পাঙ্ক আর বিট সংখ্যা থেকে আমরা অজানা কম্পাঙ্ক বের করতে পারি। আচ্ছা, এটা এখন ঝামেলাটা হয় কি জানো ভাই, কোন অবস্থায় গেলে প্লাস দিব, কোন অবস্থায় গেলে মাইনাস দিব, ঝামেলাটা এইখানে হয়। ঝামেলাটা কোথায় হয়, এই জায়গাটাতে হয় যে ভাইয়া কোন অবস্থায় প্লাস আর কোন অবস্থায় মাইনাসটা দিব। আচ্ছা, তো এইখানে দেখো প্রথমেই আমরা যদি বলি, হ্যাঁ প্রথমেই যদি বলি, এইখানে আমি একটা শর্টকাট তোমাদেরকে আগে দেখাই, ঠিক আছে? এই শর্টকাটটা সবাই, এটা হচ্ছে অ্যালজেব্রা নিয়মের মানে বীজগাণিতিক যে নিয়ম সেটার উল্টা। তাহলে বস্তু, এটা একটা বস্তু, তারপরে হচ্ছে আচ্ছা ধরো বস্তু, বিট, ফলাফল। ফলাফল মানে আমি এখানে প্লাস দিব না মাইনাস দিব, এটা নির্ধারণ। তাহলে এবার আসো কি করব, কি হবে, ধরো তোমার বস্তু বাড়লো, বস্তু তুমি যোগ করলা, বাড়লো বলতে তুমি কোনো কিছু যোগ করলা, ওই সুর শলাকা এদের সাথে কোনো কিছু যুক্ত করলা, প্লাস, তার মানে প্লাস, এবং তাতে করে বিট সংখ্যাও বাড়লো, প্লাস। আর নরমাল নিয়ম কি, প্লাসে প্লাসে প্লাস হয় না, কিন্তু আমি বলছি না এটা বীজগাণিতিক নিয়মের উল্টা। তাহলে এইখানে শর্টকাট হচ্ছে এই যে এটাও প্লাস এটাও প্লাস, তাহলে ওই ফলাফল হবে মাইনাস। প্লাসে প্লাসে প্লাস হয়, বাট এখানে হবে মাইনাস। আবার ধরো বস্তুতে প্লাস, বিট সংখ্যা কি হলো, বিট সংখ্যা হচ্ছে ভাইয়া মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হওয়ার কথা, মাইনাস হওয়ার কথা, বাট মাইনাস হবে না, প্লাস হবে। মাইনাস না হয়ে কি হবে, প্লাস হবে, উল্টা। আচ্ছা, আবার দেখো ধরো বস্তু কমাইলা, মানে তুমি ওটাকে ঘষে ঘষে হালকা করে দিলা, বস্তু মানে ওইখানের ওজনটাকে কমাই দিলা, হালকা করলা, মাইনাস। তাতে বিট সংখ্যা ধরো বেড়ে গেল, প্লাস, তাহলে মাইনাস প্লাসে কি হওয়ার কথা, মাইনাস, কিন্তু হবে উল্টা, ফলাফল হবে প্লাস। মানে তুমি এখানে তখন প্লাস বসাবা, বুঝছো? মানে এইখানে কোনটা বসাবা, এটা এদের থেকে এই অনুযায়ী তুমি এখানে বসাবা, প্লাস। আবার ধরো বস্তু কমানো হইলো, মানে মাইনাস করা হইলো, মানে ওজন হ্রাস করা হইলো, ঘষে ঘষে বা কিছু করে কমানো হইলো, তাতে বিট সংখ্যাও কমে গেল, মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস নরমালি, কিন্তু এইখানে হবে উল্টা, এখানে হবে মাইনাস, মাইনাসে মাইনাসে মাইনাস হবে, বুঝতে পারছো? হ্যাঁ, বাসায় বসে ম্যাথ প্র্যাকটিস করলে এনাফ, মানে এগুলোই আসে ঘুরে ফিরে। এর বাইরে কিছু জিনিস ফর্মুলা তো অবশ্যই একটু সলভ করবা, একটু পড়বা, মানে এইটাই হুবহু আসবে এমন তো কিছু বলি নাই, বাট এই প্যাটার্নেরই আসে। সো তুমি ওই প্যাটার্নের করতে করতে এমনি এসে যাবে। তাহলে আমার এই ফর্মুলার থেকেও তোমাদের অনেক সময় দেখা যায় এসে যায়, তো তখন একটু সলভ করতে হবে। দেখবা মেডিকেলে বিট সংখ্যা থেকে এইটাই আসে, হ্যাঁ, এই তরঙ্গ চ্যাপ্টার থেকে এইটাই আসে। তো তুমি এই বীজগাণিতিক উল্টা নিয়মটা মনে রাখবা, তাহলে তুমি যে কোনো কিছু এখন দেখবা আমরা সলভ করব, ঠিক আছে? এখন দেখবা আমরা কিভাবে সলভ করি, ইজি। দেখো বলছে এ ও বি দুটি সুরেলি কাটা একত্রে শব্দায়িত করলে প্রতি সেকেন্ডে 5টি বিট শোনা যায় নরমালি, ওকে বলা হয়েছে। এখন বলছে এ এর বাহুর ভর কিছু কমালে, কি করছে, বাহুর ভর কমাইছে, মাইনাস, তার মানে বস্তু মাইনাস করা হয়েছে, তাতে বিট উৎপত্তির হার কি হয়েছে, প্লাস হয়েছে। হ্যাঁ, এবার বলছে বি এর কম্পাঙ্ক, জানা কম্পাঙ্ক দিয়ে দিচ্ছে 512 হার্টজ হলে এর কম্পাঙ্ক কত। তাহলে ফর্মুলা বসাও, f1 = f2 ± n, রাইট? এখন n তো বিট সংখ্যা, এটা বিট সংখ্যা। এখন কথা হচ্ছে এখানে প্লাস বসাবা না মাইনাস বসা, f2 দেওয়া আছে, ওই যে জানা কম্পাঙ্ক 512, হ্যাঁ 512 দেওয়া আছে। তাহলে এইবার আসো এই 512, এবার তুমি এখানে দেখো কি হয়েছে, এখানে কমাইছে, ওজন কমছে, বিট বাড়ছে, তাহলে মাইনাস প্লাসে মাইনাস হওয়ার কথা, কিন্তু হবে কি উল্টা, প্লাস। মাইনাস আর প্লাসে প্লাস হবে, তাহলে কি হবে 512 প্লাস বিট সংখ্যা কত ছিল, 5। এই দেখছো, তাহলে
তাহলে এইটা হচ্ছে যে আমাদের প্যাটার্ন। হ্যাঁ, সবাই দেখো তো, হ্যাঁ এটা কি বুঝছো? জাস্ট এই প্যাটার্নে করে ফেলবা, জাস্ট এই প্যাটার্নে, আর কিছুই না। হ্যাঁ, মাইনাস, তাহলে 517। তাহলে এই যে দেখো, এখন তুমি সব নিজের মতো এই ফর্মুলাটা কাজে লাগায়ে তুমি যে কোনো কিছু করতে পারবা। ইসাক স্যারের অনুশীলনী থেকে হ্যাঁ আসতে পারে, যে কোনো সময় আসতে পারে, বলা যায় না কোনো কিছু। এইবার যদি না দেয় তাহলে পরের বার হয়তো বলা, আসলে সরকারও পাল্টাই গেছে, এখন কোনো কিছু গ্যারান্টি নেই। বাট আমরা পড়ে রাখবো, যেহেতু বিগত বছরগুলোতে আসছে, সো আসার সম্ভাবনা আছে, আমরা পড়ে রাখবো। পড়লে তো লস নেই, কারণ মেডিকেলের প্রশ্ন কিন্তু ওই প্যাটার্নেই আসে। অনুশীলনীতে যে প্যাটার্নগুলো আছে মেডিকেলের প্রশ্ন ওই প্যাটার্নেই আসে, সো পড়লে তোমার কোনো লস নাই, ওইটাই ঠিক আছে। আচ্ছা, এবার আসো এইটার ক্ষেত্রেও তুমি যদি চিন্তা করো, ওই সেম এ ও বি একই সাথে শব্দায়িত হওয়ার পরে প্রতি সেকেন্ডে 5টি বিট উৎপন্ন করলো। এবার বলছে এতে খানিকটা মোম লাগিয়ে ওজন বাড়ানো হইলো, তার মানে প্লাস, বস্তু প্লাস, তাতে কি হয়েছে, বিট সংখ্যা কমে গেছে, মানে বিটের জায়গা মাইনাস। দেখছো, তাহলে প্লাস আবার মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে তো মাইনাস হওয়ার কথা, তাহলে রিভার্স প্রসেস, উল্টা দিকে এটা প্লাস হবে। তাহলে আমার ওই ফর্মুলা অনুযায়ী F2 প্লাস n হবে, বুঝছো? কারণ প্লাস মাইনাস, তাহলে উল্টাটা হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাই এখানে প্লাস হবে। তাহলে F2, তাহলে F2টা কি, F2 তে আমার এইখানে হচ্ছে 256 প্লাস n কত, 5টা, তাহলে কত, 261। হ্যাঁ, 261। ওকে, 261, গুড। এবার আসো, কোন শ্রেণীকক্ষের শব্দের তীব্রতা 10 টু দি পাওয়ার -6 ওয়াট পার মিটার, এটা হলে শব্দের তীব্রতা লেভেল ডেসিবেলে নির্ণয় যদি করতে বলে, তাহলে এটার ফর্মুলা কি? ধরো ডেসিবেলে তোমাকে নির্ণয় করতে বলো, তাহলে ফর্মুলা হচ্ছে 10 log I বাই I নট। হ্যাঁ, 10 log I বাই I নট। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি 10 ইন্টু লগ, দেখো আই কত দেওয়া এখানে, তীব্রতা 10 টু দি পাওয়ার -6, আর আই নট স্ট্যান্ডার্ড ইন্টেন্সিটি কত, আই নট 10 টু দি পাওয়ার -12, কত, 10 টু দি পাওয়ার -12। ওকে, 10 টু দি পাওয়ার -12। তাহলে এখন দেখো 10 ইন্টু লগ, লগ 10 টু দি -6, এখানে 12, তাহলে এখানে আছে 10 টু দি -6, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে 12, তাহলে লগ লগ 10 বাই 6, 10 ইন্টু 6 ইন্টু 1, তাহলে 60, কত, 60। ঠিক আছে, এইটা হচ্ছে পয়েন্ট। ওকে, সবাই বুঝে গেল? তাহলে এটা কি, 60। হ্যাঁ, ওকে, পারবা না এটা? তাহলে এইগুলা 60 ডেসিবেল, 60 ডেসিবেল, এ ধরনের ম্যাথ তো পারার উচিত, একদম ইজি। আচ্ছা, এরপরে আসো, এই জায়গায় এইটা একটু তোমাদের, না এটা লাগবে না, এই যে এই ম্যাথটা, এইটা তোমাদের একটু আসতে পারে, ঠিক আছে? এই ধরনের ম্যাথ একটু আসতে পারে, একটু দেখতে হবে আর কি। হ্যাঁ, একটু দেখতে হবে। যেমন দেখো এখানে বলছে যে এত তাপমাত্রায় প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের, প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের তোমার গতিশক্তি কত, গতিশক্তি কত? তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস, এটাকে যদি কেলভিনে নাও 273, তাহলে আমার কেলভিনে কত আসে, 300 কেলভিন, 300 কেলভিন। আচ্ছা, এত তো আমাদের প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের গতিশক্তি কত, গতিশক্তি কত? ঠিক আছে, গতিশক্তি কত? তাহলে গতিশক্তি ইকে, ইকে ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে যে আমরা জানি 3/2 RT। ওকে, তাহলে 3/2 ইনটু
ইন্টু আর কত, এখানে আর হচ্ছে 8.31 ইন্টু টি 300, ঠিক আছে, ইন্টু টি 300। ওকে ফাইন, তাহলে এরপরে এইদিকে কি 302, তাহলে 150, ঠিক আছে, 150। তাহলে এই 150 ইন্টু 3, 150 ইন্টু 3 ইন্টু 8.31, এরকম একটা কিছু, ঠিক আছে, এরকম একটা কিছু। তাহলে এটার মান দেখবা, এটা দেখবা যে তোমার প্রায় কত আসবে, প্রায় 3600, 300, 3600 মতো আসবে, এরকম একটা মান আসবে, ঠিক আছে। এই 3600, এই 3/2 RT, মানে মেইন ফর্মুলা হচ্ছে 3/2 RT। আচ্ছা, কোন পথ পার্থক্য তোমার পথ পার্থক্য যদি 60 ল্যামডা হয়, এখানে এটা বলছে দেখো, হ্যাঁ, এখানে এটা তোমাদের পথ পার্থক্য λ/4। আচ্ছা, এখানে একটু ভুল আছে, তোমাদের একটু ভুল, λ/4। দেখো, পথ পার্থক্য λ/4 হলে দশা পার্থক্য কত, এই ফর্মুলা, এটা একদম সোজা। তাহলে আমরা জানি দশা পার্থক্য, দেখো দশা পার্থক্য ইজ ইকুয়াল টু, এটাই লাস্ট ম্যাথ, দশা পার্থক্য ইজ ইকুয়াল টু 2π/λ ইন্টু কি পথ পার্থক্য, ইন্টু হচ্ছে পথ পার্থক্য, ঠিক আছে, এটা বলছে ইন্টু পথ পার্থক্য। তাহলে এই পয়েন্টে দেখো, এটা দশা পার্থক্য ইজ ইকুয়াল টু 2π/λ ইন্টু পথ পার্থক্য, তাহলে 2π/λ ইন্টু পথ পার্থক্য, তাহলে λ/4, λ, তাহলে 2, তাহলে π/2, π/2, ঠিক আছে, এই কথাটা বলছে। তাহলে দশা পার্থক্য ইজ ইকুয়াল টু π/2। হ্যাঁ, এইরকম প্রশ্নগুলাও আমাদের মেডিকেল অ্যাডমিশনে আসতেই পারে। তাহলে এতটুকু পর্যন্ত হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, হ্যাঁ, গাণিতিক ফার্স্ট পার্ট, মেডিকেল ফিজিক্স প্রথম পত্র। হ্যাঁ, তাহলে আশা করি তোমাদেরকে যথেষ্ট যেই পরিমাণে যেগুলা লাগে ভেক্টর থেকে, এগুলা থেকে যেই ম্যাথগুলা একটু বেশি আসে, ম্যাথমেটিক্যাল যে ম্যাথগুলো ইয়েগুলা থাকে, প্রবলেমগুলা থাকে, সবগুলো ভাইয়া সুন্দর করে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি। তো এরপরে আস্তে আস্তে ইনশাল্লাহ তোমরা আরো বেনিফিটেড হবা, তোমরা আরো শিখতে পারবা। আমরা ইনশাল্লাহ কালকে সেকেন্ড পার্টও আজকে নিতাম, বাট আজকে তোমরা অনেক টায়ার্ড হয়ে যাবা, মানে এতক্ষণ ম্যাথমেটিক্যাল ক্লাস করে। তো কালকে ইনশাল্লাহ তোমাদের ম্যাথমেটিক্যাল সেকেন্ড পেপারটা নিয়ে নিব, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আর পিডিএফটা, এটার পিডিএফ তোমাদেরকে এই ক্লাসের ক্যাপশনে দিয়ে দিব। হ্যাঁ, সবার জন্য উন্মুক্ত, এই ক্লাসের ক্যাপশনে পিডিএফ এর লেকচারটা তোমাদেরকে, মানে পিডিএফ এর নোটটা তোমাদেরকে ক্যাপশনে দেওয়া হবে, ঠিক আছে। আর তোমরা জানিও শেষ মুহূর্তে তোমাদের কেমন লাগলো ম্যাথমেটিক্যাল ক্লাসটা, শেষ মুহূর্তে এসে তোমরা একটু ছোট্ট জানাও যে তোমাদের ভালো লাগছে কিনা। হ্যাঁ,